হ্যালো ডিয়ার গাইস, আজকে পার্সিবিসি সেলির ওড টু দ্য ওয়েস্ট উইন্ড যে কবিতাটি আছে তার আজকে আমরা বেশ কিছু অনলাইনে নোটস এবং তারপরে কিন্তু আমরা এমসিকিউ প্র্যাকটিস করব। তো তোমাদের এমসিকিউ এ কত স্কোর হচ্ছে সেটা অবশ্যই কমেন্টে জানাবে। আর আজকে ভিডিওটা দেখো, এই যে কবিতাটা আছে ওড টু দ্য ওয়েস্ট উইন্ড, এই কবিতাটা লেখা হয়েছিল সেটা হচ্ছে 1819 সালে এবং পাবলিশ হয়েছিল কোথায়? প্রমিথিয়াস আনবাউন্ড যে ভলিউম আছে সেখানে, সেটা হচ্ছে 1820 সালে, অর্থাৎ পরের বছরই, এক বছর পরেই সেখানে কিন্তু পাবলিশ হয়েছিল এটা। এই কবিতাটা কোথায় লেখা হয়েছিল? যেখানে লেখা হয়েছিল এটা হচ্ছে লেখা হয়েছিল রিটেন ইন আ ওড দ্যাট স্কার্স আর্নো, যেটা ফ্লোরেন্সের কাছে, সেখানে কিন্তু বসে কবি কিন্তু লিখেছিলেন। আসলে এবার হচ্ছে ওড জিনিসটা যে আছে, আমরা ওড টু দ্য ওয়েস্ট উইন্ড পড়লাম, যে ওড জিনিসটা কি আসলে? ওড হলো কি হচ্ছে, অ্যান ওড ইজ আ কাইন্ড অফ লিরিক পয়েম, যে ওড একটা কিন্তু লিরিক অর্থাৎ গীতিক কবিতা একটা, যেটা সাধারণত কি করা হয়? ইউজুয়ালি প্রেজিং সামথিং অর সামওয়ান, কোনো ব্যক্তি বা কাউকে, বা কোনো ব্যক্তি হতে পারে, কোনো একটা জিনিসকে হতে পারে, তাকে কিন্তু প্রেইজ করা হয়, প্রশংসা করে সেটা কিন্তু লেখা হয়। তো সেটাই হচ্ছে ওড। ওড কিন্তু একটা লিরিক পয়েম আর কি বলতে পারো, গীতি কবিতা। এই ওডস হচ্ছে 3 রকমের হয়, যেটা তোমাদের এখানে যদিও দরকার নেই, জাস্ট একটু বলার জন্য আমি বলেছি। দ্যার থ্রি টাইপিক্যাল ফর্মস অফ ওডস। ওডস 3 প্রকারের হয়। একটা হচ্ছে পিন্ডেরিক, আর ওরেশিয়ান, আর ইররেগুলার ফর্ম। এই 3টা হচ্ছে প্রকার হয়। আর এই যে ওড টু দ্য ওয়েস্ট উইন্ড, এটা একটা হোরেশিয়ান ম্যানার বলতে পারো তোমরা, এই প্রকারের এটা একটা কবিতা। তো এই কবিতাটার যে থিম, সেই থিমটা কি দেখো, থিম হচ্ছে এখানে বেশ কটা থিম আমি দিয়েছি, যে কোনো একটা থিম, সবগুলোই মনে রাখবে, কারণ কোনটা কোনভাবে আসবে সেটা বলা মুশকিল। এখানে ডেথ অ্যান্ড লাইফ, এই থিমটা মনে রাখবে। তারপরে হচ্ছে ডেথ অ্যান্ড রিবার্থও আসতে পারে, ডেথ অ্যান্ড রেজারেকশন, অপটিমিজম অ্যান্ড হোপ ফর দ্য বেটার ফিউচার, এগুলো হচ্ছে থিম এই কবিতাটার বলতে পারি। এই কবিতাটা হচ্ছে দ্য পোয়েম কনজিস্ট 5 স্ট্যাঞ্জাস। দেখবে কবিতাটার মধ্যে 5টা কিন্তু স্ট্যাঞ্জা রয়েছে এবং প্রত্যেকটা স্ট্যাঞ্জায় কিন্তু 14টা করে লাইন রয়েছে, ঠিক আছে? তো এই যে কবিতাটা যেটা হচ্ছে, এটা কিন্তু ইটালিয়ানদের তেরজা রিমা, সেই প্যাটার্নে কিন্তু লেখা হয়েছে। এবার তেরজা রিমাটা কি? আসলে তেরজা রিমাটা হচ্ছে, দেখবে কবিতাটা যদি ভালো করে দেখো তোমরা, প্রথম স্ট্যাঞ্জাটা টেক্সটটা যদি পাশে থাকে দেখো কি বলছে, স্ট্যাঞ্জা অফ 3 লাইনস উইথ রাইম স্কিম। মনে রাখবে যে এই যে একটা স্ট্যাঞ্জাতে 3টা লাইন করে করে কিন্তু একটা পার্ট থাকে, ঠিক আছে? 3 লাইনস উইথ রাইম স্কিম, যেটা রাইম স্কিম এ বি এ। আচ্ছা, তোমাদেরকে আমি ভালো করে বলি, তোমরা কবিতাটা পাশে খুলে দেখো যে প্রথম লাইনটার সাথে কিন্তু যে 3 নম্বর লাইনটা, তার সাথে কিন্তু মিল আছে। যেমন প্রথম স্ট্যান্ডার্ড যদি আমরা বলি, বিইং এর সাথে ফ্লিং মিল আছে, এবং তারপরে মাঝেরটা কিন্তু মিল নেই, ঠিক আছে? ডেড ছিল 2 নম্বর লাইন, যা ডেডের সাথে দেখো পরে যে অংশটুকু শুরু হয়েছে সেটা দিয়ে আবার শুরু হয়েছে। যেমন পরের যে পার্টটুকুতে ড্রেড আর ডেড মিল ছিল, এবং লাস্টে আবার মিল আছে বেড। তো সুতরাং মিলটা হচ্ছে কিভাবে? রাইম স্কিমটা প্রথমে হচ্ছে এ, এবং এই যে বিটা যে মিল হলো না, এই বিটা দিয়ে আবার এখানে শুরু হচ্ছে, এবং শেষের দিকেও বি থাকছে। আবার এই সি মিল হলো না, সি দিয়ে শুরু হচ্ছে, আবার সি দিয়ে পরের প্রথম আর তৃতীয় লাইনগুলো মিল হচ্ছে। আবার এই ডি দিয়ে কি হচ্ছে, পরের লাইন শুরু এবং শেষ, এবং ই দিয়ে মিল হলো না, এই দিয়ে পরের দুটো লাইন, এই দুটোকে কাপলেট বলা হচ্ছে। তো বলা হচ্ছে কি, এরকম 4টা, মানে টোটাল এরকম 4টা ডিভিশন থাকে, যেখানে 4টা ডিভিশনের 3টা করে লাইন থাকে, এবং লাস্টের যে ডিভিশনটা পার্টটা, সেখানে কিন্তু 2টো লাইন থাকে, যেটা হচ্ছে রাইমিং কাপলেট বলা হচ্ছে। তো এটা হচ্ছে তেরজা রিমার একটা ফর্ম। তো রাইম স্কিমটা খুবই ইজিভাবে তোমাদের মনে রাখবে যে কি, প্রথম লাইন এবং তৃতীয় লাইনটা ম্যাচিং, আর মাঝের লাইনটা দিয়ে পরের আবার অংশটুকু শুরু হচ্ছে, অর্থাৎ এ বি তারপরে এ। খুবই ইজি এইভাবে মনে রাখবে, তাহলে ভালো করে মনে থাকবে। আমরা যে প্রথম স্ট্যাঞ্জাটা যদি দেখি, প্রথম স্ট্যাঞ্জারে কিসের উপর অ্যাক্টিভিটি থাকছে, খুব ভালো করে এই জিনিসগুলো মনে রাখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট জিনিসগুলো। যে ইন দ্য ফার্স্ট স্ট্যাঞ্জা, হ্যাঁ, দ্য পয়েট ডিসক্রাইবস দ্য অ্যাক্টিভিটিস অফ দ্য ওয়েস্ট ইন্ড ইন দ্য কোথায় ল্যান্ড। কিন্তু প্রথম স্ট্যাঞ্জায় যেটা ওয়েস্ট ইন্ডিজের যে অ্যাক্টিভিটি, সেটা কিন্তু ল্যান্ড, অর্থাৎ ভূমিরূপের উপর কীরকম প্রভাব বিস্তার করছে ওয়েস্ট উইন্ড, সেটা কিন্তু বর্ণনা করেছে প্রথম স্ট্যাঞ্জায়। আর দ্বিতীয় স্ট্যাঞ্জায় বর্ণনা যেটা করেছে সেটা হচ্ছে স্কাই বা এয়ারে বলতে পারো, শূন্যে হচ্ছে আকাশে কি প্রভাব বিস্তার করছে, সেই ওয়েস্ট উইন্ডের কি তালমাটাল অবস্থা সৃষ্টি করছে, সেইটা কিন্তু বর্ণনা করেছে সেখানে সেকেন্ড স্ট্যাঞ্জায়।
আর 3 নম্বর স্ট্যাঞ্জায় যেটা বর্ণনা করেছে সেটা হচ্ছে অ্যাকুয়াটিক ওয়ার্ল্ড, অর্থাৎ এখানে সাগর বলতে পারো বা মহাসাগর, সেইখানে যেটা মেডিটেরিয়ান সি এখানে ধরা হয়েছে, সেইখানে কি প্রভাব বিস্তার করছে ওয়েস্ট উইন্ড, সেটা কিন্তু এখানে 3 নম্বর স্ট্যাঞ্জায় বর্ণনা করেছে। আর 4 নম্বর স্ট্যাঞ্জায় কি বর্ণনা করেছে? 4 নম্বর স্ট্যাঞ্জায় বর্ণনা করেছে কবির উপরে কি রকম প্রভাব ফেলেছে সেই ওয়েস্ট উইন্ড, সেইটা কিন্তু 4 নম্বর স্ট্যাঞ্জায় বর্ণনা করেছে। আচ্ছা এখানে এটা ছাড়া পড়ে গেছে কিছু একটা। দ্য পোয়েম অফ দ্য পোয়েম শিফটস ফ্রম দ্য অবজেক্ট টু সাবজেক্টিভ। এখানে এই যে 4 নম্বর স্ট্যাঞ্জাটা যেটা দেওয়া আছে, এই কবি 4 নম্বর স্ট্যাঞ্জাটা এখানে অবজেক্টিভ থেকে সাবজেক্টিভ, অর্থাৎ নিজস্ব যে প্রভাব সেটা কিন্তু বর্ণনা করেছে। আগেরগুলোতে কিন্তু অন্য দিক বর্ণনা করলেও 4 নম্বর স্ট্যাঞ্জায় নিজের উপরে কি প্রভাব পড়ে সেটা কিন্তু বলে, সেটাই বলছে অবজেক্টিভ টু সাবজেক্টিভ। এটা কিন্তু এখানে এফেক্টসগুলো দেখা যায়। আর 5 নম্বর স্ট্যাঞ্জায় কি দেখা যাচ্ছে? 5 নম্বর স্ট্যাঞ্জাতে কিন্তু 4 নম্বরে দেখলে কি হচ্ছে, নিজের উপর প্রভাব বিস্তার করছে। এবার 5 নম্বরে বলছে যে তার ওয়েস্ট উইন্ডে যেন তার আত্মা হয়ে যায়, ওয়েস্ট উইন্ডে নিজের ভিতরে আত্মাটাকেই কিন্তু ওয়েস্ট উইন্ড বানিয়ে নিতে চাচ্ছেন কবি, সেই প্রার্থনাটা কিন্তু ওয়েস্ট উইন্ডের কাছে বলেন। তো বলতে দ্য স্ট্যাঞ্জা 5 হচ্ছে দ্য পয়েট প্রেইজ টু দ্য ওয়েস্ট উইন্ড, প্রার্থনা করে কি দ্যাট টু ব্লো উইথ মাচ ভিমেন্স থ্রু হিজ হার্ট, তার মনের মধ্যে অর্থাৎ তার আত্মা বানিয়ে নিতে চেয়েছেন কিন্তু। এই হলো 5 নম্বর স্ট্যাঞ্জা পর্যন্ত কি বর্ণনা, মানে কোন স্ট্যাঞ্জায় কি বলেছে সেটা ভালো করে মাথায় রাখবে এই থিমটাকে। আর এই কবিতায় যে 4টা ডেড লিভস বলতে পারো বা শুষ্ক পাতা বা উইদার্ড লিভস যে ছিল, সেই উইদার্ড লিভসগুলোর হচ্ছে 4টা কালার এখানে ছিল। সেই 4টা কালারগুলো সেগুলো কি? একটা হচ্ছে ইয়েলো, তারপরে ব্ল্যাক, আর পেল, আর অ্যান্ড হচ্ছে হেকটিক রেড। এই 4টা কিন্তু কালারের কথা উল্লেখ করা হচ্ছে। এই 4টা কালারে কি কিন্তু কোনো হচ্ছে ডেটকে উল্লেখ করছে, অর্থাৎ দেখো পরের দিকে দেখা হয়েছে যেটা হচ্ছে তোমার হচ্ছে ব্যাকডেটেড যে হ্যাবিচুয়ালস, ব্যাকডেটেড রিচুয়ালসগুলো আর কি, সেগুলোর এখানে উল্লেখ করার জন্য এটা কিন্তু এই রঙগুলো ব্যবহার করা হয়েছে। এই কবিতার মধ্যে আমরা একটা টার্ম ওয়ার্ড পাই যেটা হচ্ছে মিনার্ড। এখানে মিনার্ড কারা সেটা একটু বলি। মিনার হচ্ছে ফিমেল ডেভোটিস বা ওরসিপার্স বলতে পারো। বেকাসের যে ফিমেল যে ওরসিপার্স, যে সেবা করে যাকে, যে মহিলারা বলতে পারো যে তারা হচ্ছে মিনার্স। আচ্ছা ছবি তোমাদের আমি দেখেছি স্ক্রিনে, দেখে নাও। আর এই যে আসলে মিনার যে বললাম যে তারা হচ্ছে কিন্তু বেকাসের কিন্তু ওরসিপার বলতে পারো, ডেভোটিস বলতে পারো। এবার আসলে বেকাসটা হচ্ছে আসলে দেখো, বেকাস হচ্ছে যে ডাইনোসিয়াস ওয়াজ দ্য গ্রিক গড অফ ফার্টিলিটি। যে ডাইনোসিয়াস সেটা হচ্ছে গ্রিক, মনে রাখবে গ্রিকদের গডের যে ফার্টিলিটি, তাকে হি ওয়াজ অলসো নোন অ্যাজ দ্য গড অফ ওয়াইন অ্যান্ড প্লেজার। গ্রিকদের যদি বলা হয় ওয়াইন এবং প্লেজার, অর্থাৎ মদ এবং আনন্দ, এসব এর যদি দেবতা বলা হয় সেটা হচ্ছে ডাইনোসিয়াস, ঠিক আছে, ডাইনোসিয়াস। আর এই ডাইনোসিয়াসকেই রোমানরা তাদের যে দেবতা বলছেন তাকে বলা হচ্ছে বেকাস, অর্থাৎ বেকাসও হচ্ছে যদি বলা হয় তিনি কিন্তু হচ্ছে গড অফ ওয়াইন অ্যান্ড প্লেজার। তাদের রোমানদের মতে সেটা বেকাস, আর গ্রিকদের মতে সেটা কিন্তু ডাইনোসিয়াস। আর এদের যে মানে ওরসিপার্স যারা আছে তাকেই বলা হচ্ছে কি হচ্ছে এই মিনার্স বলা হচ্ছে। আমি তোমাদের ছবিতে স্ক্রিনগুলো দেখা দিচ্ছি, দেখো মিনারের ছবি। এবং হচ্ছে দেখো মিনাররা কিন্তু প্রচণ্ড হিংস্র, তারা কিন্তু অনেকটা একেবারে ভয়ানক রূপ ধারণ করে, তারা কিন্তু অনেক পশু জন্তু এসব কিন্তু মেরে দেয়, ঠিক আছে। আর ডাইনোসরাস বা বেকাস হচ্ছে কি হচ্ছে, বেকাস হচ্ছে কিন্তু তিনি কিন্তু মদ সব, তারপরে আনন্দ, এসব মদ তদ নিয়ে সবসময় থাকে, ঠিক আছে। আচ্ছা তারপরে নেক্সট দেখো এখানে বলছে যেটা মেডিটারেনিয়ান সিটা কি দেখো আমরা পাই, যেটা মেডিটারেনিয়ান সি সিচুয়েটেড বিটুইন ইউরোপ এবং আফ্রিকা। আমি তোমাদের স্ক্রিনে দেখাচ্ছি, দেখো মেডিটারেনিয়ান সিটা হচ্ছে কিন্তু ইউরোপ এবং আফ্রিকার মাঝে অবস্থিত, এবং পাশেই দেখো এশিয়াও আছে। তো তারপরে আমরা যেটা পাই বিস বে, এই বিস বেটা কোথায় আছে দেখো, সাউদার্ন ইটালিতে কিন্তু রয়েছে। বিস বেটা কোথায় রয়েছে? সাউদার্ন ইটালিতে। আর ইট ইজ একটা গালফ অফ দ্য ওয়েস্টার্ন কোস্ট অফ ইটালি। ইটালির দেখো পশ্চিম দিকেই কিন্তু সেইটা কিন্তু একটা উপসাগর বলতে পারো বা খাড়ি, সেটা কিন্তু এটা রয়েছে। এবং এটা কি হচ্ছে, যদি নেপলস দেখো ম্যাপের মধ্যে, সেই নেপলসের কিন্তু উত্তর পশ্চিম দিকে এটা রয়েছে এই বিস বেটা। ওকে, নেক্সট দেখো এখানে ইন দ্য পয়েম দ্য পয়েট উইসেস দ্যাট
এই কবিতায় যে কবি যেটা হতে চেয়েছেন সেটা কি, উইসেস দ্যাট হি ওয়ার, এখানে ওয়ার মানে এখানে কল্পনা করা, এখানে ওয়াজ বসেনি, ওয়ার বসেছে, তার কারণ এখানে তিনি কল্পনা করেছেন যে তিনি কি হতে চেয়েছেন এই কবিতায়, ডেড লিভ হতে চেয়েছেন, শুকনো পাতা বা মৃত পাতা হতে চেয়েছেন, ও সুইপ ক্লাউড হতে চেয়েছেন, এবং আ ওয়েভ, একটা ঢেউ হতে চেয়েছেন। কারণ এগুলোর উপরে কিন্তু ওয়েস্ট উইন্ড কী করে, তার প্রভাবটা বিস্তার করে, তার কারণেই কিন্তু এইগুলো হতে চেয়েছেন তিনি কিন্তু এই কবিতার মধ্যে। এবং তারপরেও কিন্তু তিনি হতে চেয়েছেন লায়ারও হতে চেয়েছেন তার ঠিক আছে। আর এই কবিতার মধ্যে সব থেকে যেটা বিখ্যাত লাইন, খুবই একটা সুন্দর লাইন, আমার তো খুবই প্রিয় এই লাইনটা, যেটা বলা হচ্ছে ইফ উইন্টার কামস ক্যান স্প্রিং বি ফার বিহাইন্ড। তো দেখো বলছে লাইনটার মানে হচ্ছে যদি শীত আসে তাহলে বসন্ত কি খুব দূরে থাকতে পারে। তার মানে দেখো খুবই মোটিভেশনাল একটা লাইন, আমাদের এই লাইন থেকে শিক্ষা নেওয়া উচিত যে জীবনে যদি খারাপ সময় আসে তার মানে কিন্তু খুব তাড়াতাড়ি ভালো সময় আসতেও চলেছে। অর্থাৎ রাত যত গভীর যদি হয়, রাতটা যত গভীর হবে তার মানেটা কি, তার মানে সকালটা খুব তাড়াতাড়ি কাছে আসছে। জীবনে যদি প্রবলেম থাকে সেই প্রবলেমের কাছাকাছি কিন্তু তারপরে কিন্তু সুখের দেখা দিবে, ঠিক আছে। ঠিক উইন্টার মানে এখানে কি বলা হচ্ছে, যেটা হচ্ছে আমাদের যে প্রবলেম, যে খারাপ কিছু অশুভ কিছু বার্তা, এবং অশুভর বার্তার পরেই কিন্তু সেটা কি ভালো কিছু আসতে পারে, সেটা স্প্রিংকে মানে ভালো কিছু বুঝতে পারে। ঠিক আমরা এভাবে ভাবতে পারি যে এসএসসি বা এসএলএসটি বহুদিন থেকে হচ্ছে না, অনেকদিন থেকে হচ্ছে না, তার মানে কি এসএসসি বা এসএলএসটি কি হবে না, তার মানে কি হচ্ছে কি খুব তাড়াতাড়ি সেটা হতে চলেছে আগামী দিনে। তোমরা প্রিপারেশন চালিয়ে যাও। একটা জিনিস মনে রাখবে যে প্রাচীনকালেও শিক্ষা ছিল, বর্তমানকালেও শিক্ষা থাকবে, এবং ভবিষ্যৎকালেও শিক্ষা থাকবে। যা কিছু হয়ে যাক না কেন, শিক্ষক নিয়োগ তো একটা সময় করতেই হবে। শিক্ষক নিয়োগ ছাড়া তো সমাজ চলবে না, শিক্ষক ছাড়া কি থাকবে সমাজ, চলবে না। সুতরাং তোমরা যদি শিক্ষক হতে চাও অবশ্যই তোমাদেরকে প্রিপারেশন চালিয়ে যেতে হবে। তোমরা যদি আজ না হয় কাল, নাহলে আগামী দিনে তো একটা সময় হতে চাও, তো সেই কারণে নিজেকে তৈরি রাখো, সেটা কিন্তু প্রস্তুতি নিতে থাকো। এসএলএসটি আজ হচ্ছে না, আগামী দিনে কিছুদিনের মধ্যে হঠাৎ করে নোটিফিকেশন দিয়ে দেবে, তারপরে তোমরা হচ্ছে সেই যে এই মাদ্রাসা যেমন খুব তাড়াতাড়ি একটা নোটিফিকেশন দিয়ে দিল, খুব সময় পাবে না পড়ার, এত বড় একটা সিলেবাসকে কমপ্লিট করা। সুতরাং তোমাদেরকে কিন্তু আগে থেকে প্রস্তুতি নিয়ে রাখতে হবে। তো চলো পড়ার মধ্যে আসি। এখানে বলতে যেটা হচ্ছে উইন্টার বলতে, যেখানে হচ্ছে উইন্টার বলতে পিরিয়ড অফ ইনজাস্টিস, অবিচারের একটা পিরিয়ড, সময়কে বোঝাচ্ছে। ডিকে, ডেজোলেশন, সোশিয়াল বন্ডেজ অ্যান্ড পলিটিক্যাল বন্ডেজ অ্যান্ড ইভিলস, অর্থাৎ খারাপ কিছু অশুভ জিনিসগুলোকে বোঝাচ্ছে কিন্তু উইন্টার। আর স্প্রিং বলতে কিন্তু এখানে কিন্তু পিরিয়ড অফ জাস্টিস, শুভ জিনিসগুলোকে, ভালো ভালো জিনিসগুলোকে, হ্যাপিনেস, পিস, ফ্রিডম ফ্রম বন্ডেজ অ্যান্ড গোল্ডেনেস, এসব জিনিসগুলোকে বোঝাচ্ছে স্প্রিং দ্বারা, ভালো কিছু জিনিস বোঝাচ্ছে। অর্থাৎ আমাদের জীবনেও তোমরা প্রস্তুতি নিতে থাকো, অবশ্যই একটা শুভ একটা সময় স্প্রিং কিন্তু অবশ্যই তোমাদের মনেও, তোমাদের মধ্যেও কিন্তু স্প্রিং খুব তাড়াতাড়ি আসতে চলেছে। ওকে, দেখো পরের দিকে আজকে আবার কোশ্চেনগুলো প্র্যাকটিস করে। এখন তোমরা দেখো এই কোশ্চেনগুলো হচ্ছে তোমাদের কত স্কোর হচ্ছে সেটা কমেন্টে অবশ্যই জানাবে, আর কোথাও ডাউটস থাকলে সেটাও কমেন্টে জানাবে। আর তোমরা বলছিলে যে এই কবিতাগুলোর যে রেটোরিকগুলো দিতে, আর আমি বলছি যে রেটোরিকগুলো সাধারণত 9-10-এ আসে না, এই কারণে আমি রেটোরিকগুলো দেই না। ব্যাস তোমরা এই কোশ্চেনগুলো তোমরা দেখো ভালো করে। তো কি বলছে প্রথম কোশ্চেন যেটা আছে, হোয়েন ওয়াজ দ্য পোয়েম কম্পোজড, এই কবিতাটা কখন লেখা হয়েছিল বলো। এটা লেখা হয়েছিল, যেটা বলেছিলাম, যেটা হচ্ছে 1819 সালে কিন্তু সেটা লেখা হয়েছিল, ঠিক আছে। আর পাবলিশ করা হয়েছিল কখন, সেটা হচ্ছে 1820 সালে এটা কিন্তু পাবলিশ করা হয়েছিল। তারপর বলছে হোয়ার ওয়াজ দ্য পোয়েম কম্পোজড, কোথায় কম্পোজ হয়েছিল, কোথায়, ইন আ উড দ্যাট স্কার্টস আর্নো নিয়ার ফ্লোরেন্স, এখানে পাবলিশ করা হয়েছিল, এর কাছে বসে, তাই তো। নেক্সট দেখো এটা আর কোন ভলিউমে পাবলিশ করা যদি বলা হয়, প্রমিথিয়াস আনবাউন্ডে কিন্তু পাবলিশ করা হয়েছিল। নেক্সট বলছে স্ট্যাঞ্জা ফার্স্ট বা ফার্স্ট স্ট্যাঞ্জাতে কি হচ্ছে, পয়েট ডিলস দ্য অ্যাক্টিভিটিস অফ দ্য ওয়েস্ট উইন্ড, কোথায় এখানে প্রথম স্ট্যাঞ্জা কিসের, কোথায় বর্ণনা করেছে ওয়েস্ট উইন্ডের, সেখানে সেটা হচ্ছে কোথায়, অন দ্য ল্যান্ডে কিন্তু তার যে ওয়েস্ট উইন্ডের যে বর্ণনা সেটা কিন্তু করেছে। ও ওয়াইল্ড ওয়েস্ট উইন্ড, এখানে ওয়াইল্ড বলতে কি বোঝানো হচ্ছে, ওয়াইল্ড বলতে ম্যাড, আনসিভিলাইজ, স্যাভেজ নাকি আনকন্ট্রোলেবল। ওয়াইল্ড বলতে কিন্তু এখানে আনকন্ট্রোলেবল, অর্থাৎ তার যে অদম্য একটা অনিয়ন্ত্রিত একটা যে অবস্থা ওয়েস্ট উইন্ডের, সেইটাকে বোঝাতে কিন্তু ওয়াইল্ড বলেছে ওয়েস্ট উইন্ডকে। দ্য ওয়েস্ট উইন্ড হ্যাজ বিন ইমাজিনড অ্যাজ দ্য ব্রিথ অফ, কিসের সঙ্গে, ব্রিথের সঙ্গে তিনি ইমাজিন করা হয়েছে, তিনি উইন্টার, স্প্রিং, অটাম নাকি রেইনি সিজন, তা কিন্তু অটামের ব্রিথ হিসেবে কিন্তু তাকে ইমাজিন করা হয়েছে, অপশন সি নাম্বারটা।
ইন দিস পোয়েম দ্য ওয়েস্ট উইন্ড ইজ কম্পেয়ার টু, একটু আগে যেটা কোশ্চেনটা আবারও রিপিটেশন করে দেওয়া হয়েছে, ঘুরিয়ে দেওয়া হয়েছে একটু, ঠিক আছে। এই কবিতায় ওয়েস্ট উইন্ডকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে, যেটা হচ্ছে ব্রিথ অফ অটামস বিং, ব্রিথ অফ অটামস বিং এর সঙ্গে কিন্তু তুলনা করা হয়েছে, ঠিক আছে। আর এখানে মনে রাখবে এই অটামটাকে দেখো অ্যাপোস্ট্রফি এস দেওয়া আছে, এই অটামটা, এই অটামটাকে কিন্তু পার্সোনিফাইড করা হয়েছে, ঠিক আছে। আর তোমরা জানো অ্যাপোস্ট্রফি এস দেওয়া মানে সেটাকে পার্সোনিফাই করা হয়, ব্যক্তি হিসেবে তুলে ধরা হয়। তারপরেই তো আমরা অ্যাপোস্ট্রফি এস করে, এখানে অটামটাও সেখানে কিন্তু ব্যক্তি হিসেবে তুলনা করা হচ্ছে। ব্যক্তি যেমন অটামস বিং মানে শ্বাস প্রশ্বাস যেমন নিতে পারে মানুষ, সেরকম কিন্তু সেই অটামকে বলছে অটামের শ্বাস প্রশ্বাস, ঠিক আছে, এখানে ওয়েস্ট উইন্ডটাকে বলছে। হাউ ডাজ শেলি অ্যাড্রেস দ্য ওয়েস্ট উইন্ড ইন ওড টু দ্য ওয়েস্ট উইন্ড, ঠিক আছে, কীভাবে তিনি অ্যাড্রেস করেছেন। আবার একই রকম প্রশ্ন, অ্যাজ দ্য সোল অফ অটাম, অ্যাজ দ্য ড্রাইভিং ফোর্স অফ অটাম, নাকি অ্যাজ দ্য ব্রিথ অফ অটামস বিং। তাহলে অপশন হয়ে যাবে কি অ্যাজ দ্য ব্রিথ অফ অটামস বিং, অপশন সি। নেক্সট তো কি বলছে, ইন দ্য স্ট্যান্ডার ফার্স্ট স্ট্যান্ডার ডেড লিপস বলতে পারো, বা উইদার্ড লিপস বলতে পারো, বা ড্রাই লিপস বলতে পারো, ঠিক আছে। ডেড লিপস বা উইদার্ড লিপসও থাকতে পারে কিন্তু, ঠিক আছে। তো ওই উইদার্ড লিপসকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে, ঘোস্ট, স্পিরিট, নাকি ম্যাজিশিয়ান, নাকি এঞ্জেলস। এই ডেড লিপসগুলোকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে, ঘোস্টের সঙ্গে তুলনা করা হয়েছে। ঘোস্ট কীভাবে, যেমন ভূতকে যেমন তাড়িয়ে দিয়ে নিয়ে যায় কে, এনচান্টার, যা ম্যাজিশিয়ানরা, ঠিক এইরকমভাবেই কিন্তু ডেড লিপসকে তুলনা করা হয়েছে ঘোস্টের সাথে। পরের কোশ্চেনটা দেখো কি বলছে, দ্য দেন ফ্রম হুজ আনসিন প্রেজেন্স দ্য লিপস ডেড আর ড্রাইভেন দ্য ইমেজ দ্যাট অফেন। এই ইমেজটা কিসের বর্ণনা করা হয়েছে, মিনার্ড, এনচান্টার, ড্রায়েড, নাকি অ্যাঞ্জেল। তো এই যে ইমেজটা সেটা কিসের মতো, যেমন এনচান্টারের কাছ থেকে যেমন পালিয়ে যায় ভূতগুলো, অর্থাৎ ওঝা বলতে পারো, তার থেকে যেমন ভূত পালিয়ে যায়, ঠিক একই রকমভাবে এই ইমেজটাকে ক্রিয়েট করা হয়েছে। ইন দ্য পোয়েম ডেড লিপস বিং ড্রাইভেন অ্যাওয়ে বাই দ্য ওয়েস্ট উইন্ড রিমাইন্ড দ্য পয়েট অফ, কিসের এটা মনে করিয়ে দেয়, ঘোস্ট ফ্রম অ্যান এনচান্টার ফ্লিং, দ্য শিফটিং অ্যান্ড চেঞ্জফুল ফেনোমেনা অফ নেচার, দ্য হান্টস এ ডিয়ার, নাকি অল অফ দিস। কি বলছে এখানে, যে কবিকে যে জিনিসটা মনে করিয়ে দেয়, সেই জিনিসটা কি মনে করে, যে একটা ভূত যেমন ম্যাজিশিয়ান বা ওঝার কাছ থেকে পালিয়ে যায়, সেই জিনিসটাকে বোঝাতে এখানে বলা হয়েছে। অপশন এ নাম্বারটা, ঘোস্ট ফ্রম অ্যান এনচান্টার ফ্লিং, ভূত ওঝার থেকে যে পালিয়ে যায় যেমন সেরকমভাবে। ইন সেলিস ওড টু দ্য ওয়েস্ট উইন্ড ড্রাই লিপস সিম্বলাইজ, ড্রাই লিপসগুলো কিসের সিম্বলাইজ করে, ইভিল থটস, ব্যাকডেটেড রিচুয়ালস, দ্য প্রবলেমস অফ দ্য সোসাইটি, ফিলোসফিক্যাল স্পেকুলেশন। তো এখানে যে ড্রাই লিপস বললাম, এই ড্রাই লিপসগুলো কিন্তু হচ্ছে যেটা সিম্বলাইজ করে যে ব্যাকডেটেড যে রিচুয়ালসগুলো, যে পুরনো যে প্রথাগুলো, পুরনো যে রীতিনীতি, সেগুলোকে কিন্তু এখানে বলা হয়েছে। যে পুরনোকে শেষ করে, এই কবিতাটার মেন কথাই যেটা হচ্ছে পুরনোকে ধ্বংস করে নতুন যে সৃষ্টি করা, সেটাই হচ্ছে কিন্তু এই কবিতার মূল থিম বলতে পারো। যে পুরনো শেষ হবে এবং সেইটার পুরনো শেষ না হলে তো নতুন আসবে না, নতুন কিছু সৃষ্টি হবে, ঠিক আছে। মহাভারতে যেমন তোমরা পড়েছিলে, যে কি দেখেছিলে, কি হচ্ছে যে পুরনো যে রীতিনীতি প্রথাগুলোকে ধ্বংস করে কিন্তু শ্রীকৃষ্ণ কী করতে চায়, নতুন একটা সভ্যতা, নতুন কিন্তু একটা সমাজ সৃষ্টি করতে চান, ঠিক ব্যাপারটা এরকম। ইন দ্য ফার্স্ট স্ট্যান্জা অফ দ্য পোয়েম দ্য ওয়েস্ট উইন্ড অ্যাজিউমস দ্য রোল অফ, এখানে কি বলছে, ফার্স্ট স্ট্যান্জা ওয়েস্ট উইন্ড অ্যাজিউমস দ্য রোল অফ, কিসের রোলস করছে, কি হচ্ছে, আ ঘোস্ট, স্পিরিট, নাকি অ্যান এনচান্টার, নাকি অল অফ দিস। তো এইখানে ওয়েস্ট উইন্ডটা কিসের রোল প্লে করছিল, একজন ওঝার রোল প্লে করছিল, আর ওয়েস্ট উইন্ড তো নিয়ে যাচ্ছিল সেই পাতাগুলোকে। সুতরাং ওই ডেড লিভসগুলোকে একটা ঘোস্ট, এবং হচ্ছে ওয়েস্ট উইন্ড, সেটা কি হচ্ছে, ওয়েস্ট উইন্ড কিন্তু সেটা হচ্ছে এনচান্টারের রোল প্লে করছিল। দ্য কালার অফ দ্য ডেড লিভস mentioned in the poem includes all of the following except, ভালো করে এই কোশ্চেনগুলোকে তোমরা খুব ভালো করে নজর দেবে। এখানে নট যদি থাকতো বা এক্সেপ্ট দেওয়া আছে, ঠিক আছে। অর্থাৎ এই যে রঙগুলো দেওয়া আছে পাতার, সেইগুলো একটা বাদ দিয়ে কোনটা নেই আর কি, ইয়েলো, হেট্রিক রেড, ব্ল্যাক, নাকি গ্রিন। ঠিক আছে, সব রঙই ছিল, যেটা হচ্ছে গ্রিনটা ছিল না, ঠিক আছে। এখানে মৃত পাতাগুলো বা শুষ্ক পাতাগুলোর কথা বলছিল, সুতরাং এখানে গ্রিন লিভসটা কিন্তু ছিল না, অপশন হয়ে যাবে কিন্তু ডি নাম্বারটা এই কারণে। পরের দিকে বলা আছে দ্য কালার অফ দ্য লিভস মেনশনড ইন দ্য পোয়েম, আর যে কালারগুলো বর্ণনা করেছে সেই কালারগুলোর কি, এখানে দেখো গ্রিন কালারটা কিন্তু বর্ণনা করেনি, অপশন কিন্তু এ হতে পারে না, তাহলে হোয়াইট কিন্তু বলেনি, এখানেও এটা হতে পারে না, গ্রিন এখানেও আছে, অপশন তাহলে সিও হতে পারে না। অপশন যেটা হবে সেটা কি হবে, অপশন হবে সেটা তোমার হচ্ছে বি নাম্বারটা। দেখো ইয়েলো ছিল, ব্ল্যাক,
পেল অ্যান্ড হেকটিক রেড, এই কালারগুলো কিন্তু পাতাগুলো ছিল। ইয়েলো, ব্ল্যাক অ্যান্ড পেল অ্যান্ড হেকটিক রেড, দিস কালার্স আর দ্য কালার্স অফ দ্য, কিসের এগুলো কালার? এগুলো তো হচ্ছে কি সিডস, ইনসেক্টস, ফ্লাওয়ার্স নাকি ডেড লিভস, এগুলো কিন্তু যে উইদার্ড লিভস বা ডেড লিভস ছিল সেগুলোর কালার এগুলো, অর্থাৎ শুকনো পাতাগুলোর কালার ছিল এগুলো। অপশন ডি। নেক্সট দেখো, হোয়াট ডাজ দ্য ওয়েস্ট উইন্ড ডু দ্য ইয়েলো অ্যান্ড রেড অটাম লিভস, সেই ইয়েলো এবং রেড অটাম লিভসগুলোর সে কী করে ওয়েস্ট উইন্ড? মেক দেম ফ্লাই, বারিজ দেম আন্ডারগ্রাউন্ড, ক্যারিজ দেম টু দ্য সি, নাকি অল অফ দিস? দেখো অপশন কী হবে বলো, তাদেরকে কিন্তু উড়িয়ে নিয়ে যায়, পাতাগুলোকে উড়িয়ে নিয়ে যায়, মাথায় রাখবে, আর উইং সিডসগুলোকে কিন্তু তারা কিন্তু আন্ডারগ্রাউন্ড করে। অপশন কিন্তু বি হবে না, ঠিক আছে, অপশন সি, তাদের পাতাগুলোকে কিন্তু উড়িয়ে নিয়ে যায়, আর উইং সিডসগুলোকে কিন্তু সেটাকে মাটির নিচে কিন্তু চাপা দেয় বা কবর দেয় বলতে পারো। দ্য ডেড লিভস আর কম্পেয়ার টু, ডেড লিভসগুলোকে কম্পেয়ার করা হয়েছে কিসের সঙ্গে? অ্যান এনচান্টারের সঙ্গে, কর্পসের সঙ্গে, মাল্টিটিউড স্ট্রাইকেন বাই পেস্টিলেন্স। দেখো অপশন কি হবে, দেখো এখানে ডেড লিভসগুলোকে কি এনচান্টারের সঙ্গে তুলনা করা হয়েছে? না, এনচান্টারের সঙ্গে তুলনা করা হয়েছে তো ওয়েস্ট উইন্ডকে। আর কর্পসের সঙ্গে তুলনা করা হয়েছে, কর্পসের সঙ্গে তুলনা করা হয়েছে উইং সিডসগুলোকে, কিন্তু ডেড লিভসগুলো না, আসলে ডেড লিভসগুলো তুলনা করা হয়েছে কি মাল্টিটিউড স্ট্রাইকেন বাই পেস্টিলেন্স, অর্থাৎ অনেক লোক যেমন যদি মহামারীতে মারা যায়, প্রচুর গাদাগাড়ি করে প্রচুর সংখ্যক লোক মারা যায়, যে মহামারী হয় মানুষের বা কলেরাতে আগে যেমন মারা যেত, ঠিক একই রকম তুলনা করা হয়েছে সেই কিন্তু ডেথ লিভসগুলোকে। যেমন তোমরা ওই ট্রেন টু বুসান বা অল অফ আস যে সিনেমাগুলো আছে, সেইখানে দেখা যায় কি জম্বিতে পুরো একেবারে ছেয়ে গেছে, একেবারে সেই রকম ব্যাপারটা বলা হচ্ছে এখানে, মহামারীতে যে মারা গেছে। পেস্টিলেন্স, স্ট্রাইকেন, মাল্টিটিউডস দ্য ইমেজ সিগনিফাইস, এটার মাধ্যমে কি বোঝাচ্ছে? লার্জ নাম্বার অফ ডিকেড লিভস, আ হিউজ নাম্বার অফ ফ্লোটিং ক্লাউডস, না লার্জ নাম্বার অফ পিপল এফেক্টেড বাই অ্যান এপিডেমিক ডিজিজ। তো এইটার মাধ্যমে বোঝাচ্ছে যে এক বিশাল প্রকারের যে সংখ্যক মানুষ কি হচ্ছে, যে মহামারীর কবলে পড়েছে, ঠিক আছে, যেরকমটা বললাম যে ওই সিনেমাতে যেরকম দেখা যায় জম্বিতে অ্যাটাক হয়ে গোটা মানুষ হয়ে গেছে, ঠিক এরকম মহামারীতে প্রচুর লোক কিন্তু মারা যাচ্ছে এবং সেটা অনেক সংখ্যা, প্রচুর সংখ্যায়। তো সেই রকম এই পাতাগুলোকে তারা সে ওয়েস্ট উইন্ড কী করছে, বইয়ে নিয়ে যাচ্ছে একসাথে। ও দাও হু ক্যারিওটেস টু দেয়ার ডার্ক উইন্ট্রি বেড, হেয়ার ডার্ক উইন্ট্রি বেড ইজ, ডার্ক উইন্ট্রি বেডটা আসলে কী বোঝাচ্ছে দেখো, স্লিপিং প্লেস হুইচ ইজ ডার্ক, স্লিপিং প্লেস ওয়ার ইট ইজ কোল্ড, ভেরি কোল্ড, বেড হুইচ ইজ ডার্ক অ্যাজ ওয়েল কোল্ড, নাকি ডার্ক অ্যান্ড কোল্ড প্লেস আন্ডার দ্য আর্থ হোয়ার সিডস উইল বাড়ি। অপশন হয়ে যাবে কি, অপশন হয়ে যাবে কিন্তু ডি নাম্বারটা, ঠিক আছে। তো এই ডার্ক উইন্ট্রি বেড বলতে এখানে শীতের যে শীতকালীন যে বিছানা যেটা বলছে, অর্থাৎ ওই ওয়েস্ট উইন্ড কী করে, সেই পাতা বীজগুলোকে, সেই বীজগুলোকে বয়ে নিয়ে যাচ্ছে, সেই বয়ে নিয়ে গিয়ে কোথায় রাখছে, যে মাটির তলায়, যে শীতের সময় গাছগুলো কি হচ্ছে, সেই বীজগুলো হচ্ছে মাটির তলায় চাপা পড়ে থাকছে, এবং যখন স্প্রিং আসছে সেগুলো কিন্তু আবার কি হচ্ছে, বেরিয়ে যাবে। তো এই শীতের সময় তো আর অঙ্কুরোদ্গম হবে না, সেই কারণেই কিন্তু, আর ইংল্যান্ডের শীত মানেই কিন্তু সেটা কিন্তু একটা খারাপ জিনিস, সেখানে কিন্তু অঙ্কুরোদ্গম হওয়ার তো কথাই নাই, সেখানে তো বরফ পড়ে, সুতরাং এই যে চাপা যাচ্ছে মাটির তলে, সেটা কিন্তু এখানে বোঝাচ্ছে। তোমরা যারা গ্রামে থাকো তোমরা দেখতে পাবে যে শিমুল গাছের যে তুলোগুলো, দেখবে শিমুল গাছের তুলোতে উড়ে বেড়াচ্ছে, তার নিচে কিন্তু একটা বীজ থাকে। সুতরাং এই যে হাওয়া যেমন শিমুল গাছের তুলোকে বয়ে নিয়ে বেড়ায়, উড়িয়ে নিয়ে যায়, সেইটা তোমরা এখানে কল্পনা করতে পারো। চ্যারিওটেস টু দেয়ার ডার্ক উইন্ট্রি বেড, হোয়াট ডাজ দ্য ওয়েস্ট উইন্ড চ্যারিওট, এখানে কোন জিনিসটাকে সেই ওয়েস্ট উইন্ড চ্যারিওট করে নিয়ে যায়, বয়ে নিয়ে যায় বলো? লিভস, সিডস, নাকি ঘোস্ট, নাকি স্পিরিট? আসলে দেখো ডার্ক উইন্ট্রি বেডে কাকে নিয়ে যায়, বয়ে নিয়ে যায় ওয়েস্ট উইন্ডকে ডার্ক উইন্ট্রি বেডে, এখানে কিন্তু তাহলে কিন্তু সিডস দেবে তোমরা, ঠিক আছে, লিভস দেবে না, সিডস দেবে সেই হিসাবে। দিস উইন্ড সিডস মানে হচ্ছে এখানে অ্যাকচুয়ালি ডানা আছে এরকমটা সিডস নয়, যেটা বললাম উড়িয়ে নিয়ে যায় সেই সিডসগুলোকে। ওয়ার দে লাই কোল্ড অ্যান্ড লো, দ্য সিডস আর কল্ড উইংড, এখানে তাদেরকে উইংড বলা হচ্ছে। কেন উইংড বলা হচ্ছে? হ্যাভিং উইংস আছে, তাদের ডানা আছে এই কারণে, আর উইং শেপড, নাকি আর ক্যারিড আপ ইন দ্য এয়ার বাই দ্য ওয়েস্ট উইন্ড, তাদের কারণ তাদের হচ্ছে কি ওয়েস্ট উইন্ড তাদেরকে উড়িয়ে নিয়ে যাচ্ছে, বয়ে নিয়ে যাচ্ছে, এই কারণে কিন্তু তাদেরকে উইং সিডস বলা হচ্ছে।
নেক্সট দেখো কি বলছে, দ্য উইং সিটস আর কম্পেয়ার টু, এই উইং সিটসগুলোকে কিসের সঙ্গে তুলনা করছে, ঘোস্ট, কর্পস নাকি অ্যান এনচ্যান্টার নাকি কর্পস, ঠিক আছে। তো এই উইং সিডসগুলোকে একটা মৃতদেহর সঙ্গে তুলনা করা হয়েছে, কারণ এই সিডসগুলো হচ্ছে কি শীতের সময় মাটির তলায় চাপা পড়ে থাকে, কবরের মতো হয়ে থাকে, তো সুতরাং এদেরকে বলা হচ্ছে কর্পস, ঠিক আছে, এই বানানটা কিন্তু, আর এইটার মিনস হচ্ছে কিন্তু শস্য, ঠিক আছে, ভুল করে এটা খেয়াল রাখবে কিন্তু। আর দেখো ইজ লাইক আ কর্পস হু ইজ কম্পেয়ার টু দ্য কর্পস, একই প্রশ্ন দেওয়া হয়েছে, একটু ঘুরিয়ে দেওয়া হয়েছে এখানে, যে ইজ লাইক আ কর্পস হু ইজ কম্পেয়ার টু কর্পস, কাকে মৃতদেহের সঙ্গে এখানে তুলনা করা হয়েছে, যেটা তুলনা করা হয়েছে কাকে, সিডসগুলোকে তুলনা করা হয়েছে কর্পসগুলোকে, সরি সিডসগুলোকেই তুলনা করা হয়েছে কর্পসের সঙ্গে। নেক্সট দেখো এখানে যেটা আবারও একই রকম প্রশ্ন ঘুরিয়ে দেওয়া হয়েছে একটু আবারও, দেখো এই যে ইজ লাইক আ কর্পস উইদিন ইটস গ্রেভ, হিয়ার ইজ বলতে প্রত্যেকটা কিসের মতো মানে থাকে, গ্রেভের মধ্যে থাকে, এখানে প্রত্যেকটাকে ইজ বলতে কাকে বোঝানো হয়েছে, যে ড্রাই লিফ, ডেড বডি নাকি মেচিওর শিট নাকি হচ্ছে ট্রি, তো অপশন হয়ে যাবে কি মেচিওর শিট। মেচিওর শিট কেন বলছে হচ্ছে যে এগুলা পরিপূর্ণ বা পরিপক্ক যে বীজগুলো সেগুলোই তো ঝরে পড়ে, সেগুলোই কি হচ্ছে উড়িয়ে নিয়ে যাচ্ছে, সেই কারণে মেচিওর শিট অপশন দেওয়া হয়েছে। দাইন এজ ইউর সিস্টার, ভেরি ভেরি খুবই এটা মারাত্মক ইম্পর্টেন্ট এই কবিতার মধ্যে, একদম অসম্ভব ইম্পর্টেন্ট। দাইন এজ ইউর সিস্টার ফর স্প্রিং হু ইজ রেফার টু অ্যাজ দ্য এজ ইউর সিস্টার, এজ ইউর সিস্টার বলতে এখানে কাকে বোঝানো হয়েছে, ঠিক আছে, এটা খুবই মারাত্মক ইম্পর্টেন্ট। উইথ দ্য ওয়েস্ট উইন্ড অফ উইন্টার নাকি ক্লাউডলেস অ্যান্ড ব্লু স্কাই, জিফার দ্য জেন্টলেস ওয়েস্ট উইন্ড অফ স্প্রিং, তো কি হচ্ছে এখানে যে এজিওর সিস্টার বলতে এখানে কাকে বোঝানো হয়েছে, এইখানে এজিওর সিস্টার বলতে কিন্তু এখানে যে ওয়েস্ট উইন্ডের যে এজিওর সিস্টার, তো সেখানে ওয়েস্ট উইন্ডের এজিওর সিস্টার বলতে এখানে জিফারকে বোঝানো হয়েছে, এখানে জিফারকে হচ্ছে দেখো দ্য জেন্টলেস ওয়েস্ট উইন্ড অফ স্প্রিং, দেখো মাথায় রাখো যেটা আমরা ওয়েস্ট উইন্ড যেটা অটাম কালের যে ওয়েস্ট উইন্ড যেটা বলছি সেটা হচ্ছে কিন্তু সেটা কি ওয়েস্ট উইন্ডটা হচ্ছে তীব্র মানে খুবই প্রবল শক্তিশালী, এই জন্য এটাকে মাস্কিউলিন জেন্ডার বলা হয়েছে, এটাকে অটামকালীন যে ওয়েস্ট উইন্ড সেটাকে মাস্কিউলিন জেন্ডার, কারণ তোমরা জানো যে মাস্কিউলিন জেন্ডার সেগুলোকে ধরা হয় যেগুলো শক্তিশালী ধরা হয়, ঠিক আছে, ক্ষমতাবান ধরা হয়। আর এই যে জিফার যেটা সেটা স্প্রিংকালীন যে ওয়েস্ট উইন্ড সেইটাকে কিন্তু একটু মাইল্ড একটু কমল, ঠিক আছে, তো সেই কারণে এটাকে ফেমিনাইন জেন্ডার হিসেবে ধরা হচ্ছে, ঠিক আছে। তো এই যে ফেমিনাইন জেন্ডার যেটা ওই স্প্রিংয়ের যে ওয়েস্ট উইন্ড সেটাকে এই জন্য সিস্টার বলা হচ্ছে, ঠিক আছে, এটাকে ফেমিনাইন জেন্ডার হিসেবে এই জন্য সিস্টার বলা হচ্ছে, এজিওর সিস্টার। আর এজিওর কথার অর্থ হচ্ছে ব্লু, মনে রাখবে এজিওর কথার অর্থ হলো ব্লু, আর এইখানে যে ওই সফট ওয়েস্ট উইন্ড সেটাকে তার নাম দিচ্ছে একটা জিফার, ঠিক আছে, এই নামটা মনে রাখবে। এখানে আমরা স্প্রিং ইজ দ্য সিম্বল ইজ সিম্বলিক অফ, স্প্রিং যে জিনিসটা আমরা দেখলাম স্প্রিং যে বসন্তকাল যেটা সেটা হচ্ছে সিম্বলিক অফ, কিসের সিম্বল, এটা ফ্লাওয়ার্স, রেশনালিজম, রিয়েলিজম, বার্থ অ্যান্ড রিবার্থ অ্যান্ড জয়, তো স্প্রিং মিনস হচ্ছে এখানে যে সিম্বল করছে সে রিবার্থ অ্যান্ড জয়, অর্থাৎ উইন্টারে কি হয় সেই বীজগুলো কি হচ্ছে ঢাকা করে থাকছে কবরের মতো মাটি নিয়ে, আর স্প্রিংয়ে কি হচ্ছে সেগুলো হচ্ছে আবার মানে কি হচ্ছে পরিস্ফুটিত হচ্ছে, সেগুলো জন্ম হচ্ছে সেগুলো থেকে, তো স্প্রিং মানে সেখানে নতুন একটা জন্মের কিছু হচ্ছে, আনন্দের কিছু, ভালো কিছু একটা সিজন, তো সেইখানে স্প্রিং হিসেবে কিন্তু কবি কিন্তু স্প্রিংকে কিন্তু একটা ভালো কিন্তু শুভ কিন্তু বার্তা হিসেবে হচ্ছে, এই কারণে অপশন হবে রিবার্থ অ্যান্ড জয়। নেক্সট কোয়েশ্চেন, হার ক্ল্যারিয়ন ওভার দ্য ড্রিমিং আর্থ অ্যান্ড ফিল হুজ ক্ল্যারিয়ন ইজ রেফার টু হিয়ার, ঠিক আছে, তো এখানে কার ক্ল্যারিয়ন কথা বোঝা হচ্ছে, এই ক্ল্যারিয়ন মানে হচ্ছে একটা সিংহাবাসী বা ভেপুবাসী, তোমাদের এমনি স্ক্রিনে ছবিটা দেখাচ্ছি যেটা দেখে নিবে তোমরা, ঠিক আছে। তো এইখানে দেখো ক্ল্যারিয়ন অফ উইন্টার, দ্য ক্ল্যারিয়ন অফ দ্য ওয়াইল্ড ওয়েস্ট উইন্ড, দ্য ক্ল্যারিয়ন অফ স্প্রিং, দ্য ক্ল্যারিয়ন অফ অটাম, তো এখানে কি হচ্ছে যে ড্রিমিংয়ের এখানে ক্ল্যারিয়ন কার ক্ল্যারিয়ন বলছে, এখানে ক্ল্যারিয়ন হবে কিন্তু স্প্রিংয়ের যে ক্ল্যারিয়ন যে সিংহা ভেপুবাসী সেটা কিন্তু বাজানোর কথা এখানে বলেছে, অপশন সি নাম্বারটা। হার ক্ল্যারিয়ন ওভার দ্য ড্রিমিং আর্থ, এখানে প্রোনাউন যে আছে হার, এই হার বলতে কার বোঝানো হয়েছে, একই রকম প্রশ্ন, দ্য ওয়েস্ট উইন্ড, দ্য হিল স্টর্ম অফ উইন্টার, গাস্ট উইন্ড অফ সামার নাকি স্প্রিং, অপশন হয়ে যাবে তাহলে কি এখানে স্প্রিংয়ের কথা হচ্ছে, যার হচ্ছে এখানে কাকে ডাকছে, যেটা হচ্ছে এজিওর সিস্টার হচ্ছে জিফারকে ডাকছে, তাই তো। নেক্সট হচ্ছে দেখো 30 নাম্বার, শ্যাল ব্লো হার ক্ল্যারিয়ন ওভার দ্য ড্রিমিং আর্থ, হোয়াট উইল হিজ ক্ল্যারিয়ন কল ডু,
ক্ল্যারিয়ন কল ডু কি করে, কি বলছে, ক্যারি দ্য সিডস, ক্যারি দ্য ডেড লিভস ফার অ্যাওয়ে, বয়ে নিয়ে যায়, ব্রিং হেইল অ্যান্ড স্টর্ম, টিয়ার অ্যান্ড ক্লাউডস অ্যাপার্ট, রাউজ দ্য সিড ফ্রম দেয়ার উইন্টার হারবিনেশন। তো এই যে যে সিংহাবাসীটা যে বাজাচ্ছে, এই বাজানোটার মাধ্যমে কি করছে, যে বীজগুলো যে আছে সেগুলোর যে শীত ঘুম বলতে পারো বা শীত যাপনা থেকে তাদেরকে জাগিয়ে তুলছে। সুতরাং অপশন হয়ে যাবে কি, রাউজ দ্য সিডস ফ্রম দেয়ার উইন্টার হারবিনেশন। ঠিক আছে, এইখান থেকে শীত যাপন বা শীত ঘুম বলতে সেখান থেকে তারা কিন্তু জাগিয়ে তুলছে। ড্রাইভিং birds like flock to feed in air. Here sweet birds are compared to, এখানে sweet birds বলতে তুলনা করা হয়েছে কাকে, আচ্ছা দেখো এখানে সুইট বার্ডস বলতে কাকে তুলনা করা হয়েছে, সুইট বার্ড বলছে আ ফ্লক অফ শিপ, কর্পস নাকি উইং সিডস নাকি ঘোস্টেড। আচ্ছা, ড্রাইভিং সুইট বার্ডস লাইক ফ্লক টু ফিট ইন ইয়ার, তো সুইট বার্ডসগুলোকে ফ্লক অফ শিপ, কর্পস নাকি উইং সিডস নাকি ঘোস্টের সঙ্গে তুলনা করেছে। আচ্ছা, এই সুইট বার্ডগুলোকে কিন্তু কি হচ্ছে, ফ্লক অফ শিপের সঙ্গে তুলনা করা হয়েছে। ফ্লক অফ শিপ মানে ভেড়ার পালের সঙ্গে তুলনা করা হয়েছে। অপশন দেখো, এই পরের কোশ্চেনটা দেখো, তো আমি সব ক্লিয়ার করে দিচ্ছি তাহলে। ড্রাইভিং সুইটস বার্ডস লাইক ফ্লক টু দ্য ফিট ইন ইয়ার, বিটুইন হুম ইজ দ্য কম্প্যারিজন ইজ মেড, এখানে কার কার মধ্যে তুলনা করা হয়েছে, এখানে দেখো দ্য স্প্রিং ইজ কম্পেয়ার টু সেফার দ্য বার্ডস টু এ শিপ। অপশন হবে কিন্তু এটা, দেখো কিভাবে, একটা মেষ পালক যেমন তার ভেড়ার পালটাকে তাড়িয়ে নিয়ে যায়, ওয়েস্ট উইন্ডো কি করে, যে ফুলের যে ওটামের যে স্প্রিংয়ের যে ফুলের যে গন্ধগুলো, যে ফুলগুলো ফোটে সেই গন্ধগুলোকে চারপাশে ছড়িয়ে দিয়ে দেয়, সব চারপাশে কি ফুলের গন্ধগুলোকে তাড়িয়ে দেয়। তো এইখানে এটাই বলা হচ্ছে, যেটা হচ্ছে সুইট বার্ডস মানে এখানে যে ফুলের কুড়ি সেগুলো কিন্তু এখানে ভেড়ার পালের সঙ্গে তুলনা করেছে এই কারণে। আর এটাই বলছে এখানে সুইট বার্ডস হচ্ছে এখানে কি, তাহলে ভেড়ার সঙ্গে তুলনা করেছে এবং স্প্রিংকে সেফার্ডের সঙ্গে অর্থাৎ মেষ পালকের সঙ্গে তুলনা করা হয়েছে। নেক্সট হচ্ছে 33 নাম্বার, দেখো কি বলছে, ওয়াইল্ড স্পিরিট হুইচ আর মুভিং এভরিওয়্যার। দ্য ওয়াইল্ড স্পিরিট বলতে এখানে কাকে বোঝানো, খুবই ইজি একটা কোশ্চেন। আ ঘোস্ট, দ্য ওয়েস্ট উইন্ড, দ্য অ্যান আনকন্ট্রোলেবল স্পিরিট নাকি দ্য ইস্ট উইন্ডকে। তো এই স্ট্যান্ডায় কি ছিল, এটা হচ্ছে ওয়েস্ট উইন্ডকে এখানে কিন্তু ওয়াইল্ড বলা হয়েছিল, কিন্তু ওয়াইল্ড স্পিরিট বলে তাকে কিন্তু সম্বোধন করা হয়েছিল। দ্য ওয়েস্ট উইন্ড ইজ কল্ড ওয়াইল্ড বিকজ, তাকে ওয়েস্ট উইন্ডকে ওয়াইল্ড বলা হচ্ছে তার কারণ কি, অফ ইটস আনকন্ট্রোলেবল স্পিড অ্যান্ড ডিস্ট্রাকটিভ পাওয়ার, অফ ইটস ট্রানকুইল কোয়ালিটি, শান্ত পরিবেশ কেন তাকে ওয়াইল্ড বলা হবে, অফ ইটস প্রিজার্ভার পাওয়ার না অল অফ দিস। অপশন কি হয়ে যাবে, তার যে আনকন্ট্রোলেবল যে স্পিড বা ডিস্ট্রাকটিভ বা ধ্বংসাত্মক যে ক্ষমতা সেই কারণে তাকে কি বলা হচ্ছে, ওয়াইল্ড বলা হচ্ছে, উন্মাদ বলা হচ্ছে তাকে। নেক্সট দেখো, দ্য ওয়েস্ট উইন্ড ইজ কল্ড ডিস্ট্রয়ার অ্যান্ড প্রিজার্ভার বিকজ, খুবই ইম্পর্টেন্ট, মারাত্মক ইম্পর্টেন্ট। এখানে এই কবিতার মধ্যে এই প্রথম স্ট্যান্ডার যে লাস্টের লাইনটা আছে সেটা কিন্তু খুবই ভালো একটা লাইন, যে ইম্পর্টেন্ট লাইন, যেটা হচ্ছে মানে ডিস্ট্রয়ার এবং প্রিজার্ভার বলা হচ্ছে তাকে। ডিস্ট্রয়ার কেন বলছে, ডিস্ট্রয়ার মানে ধ্বংসাত্মক, আর প্রিজার্ভার মানে সংরক্ষক বলতে পারো, রক্ষকও বলা হচ্ছে। কারণ কি বলা হচ্ছে, ইট ডিস্ট্রয়েস এভরিথিং অ্যান্ড প্রিজার্ভ দ্য ওল্ড, ডিস্ট্রয়েস দ্য ডেড লিভস অ্যান্ড স্টোরস, ফার্স্ট it lets the shedding dead leaves and then acts as a preserver of the dead seeds which will sprout again, all of this। তো অপশন হবে কি, এটার অপশন কিন্তু হয়ে যাবে সি নাম্বারটা। কি বলা হচ্ছে যে ওয়েস্ট উইন্ড কি করে, যে পাতাগুলোকে প্রথমে কি হচ্ছে ঝরায় এবং সেই ঝরিয়ে দিচ্ছে মানে ধ্বংস করে দিচ্ছে, আবার সেই পাতাগুলোকে ঝরিয়ে দেখো এবং বীজগুলোকে, এবং কি করে বীজগুলোকে আবার কি হচ্ছে, পাতাগুলো ঝরানোর সঙ্গে সঙ্গে কি হয়, বীজগুলোও তো ঝরায় এবং বীজগুলোকে কি হচ্ছে উড়িয়ে নিয়ে গিয়ে আবার কোনো জায়গায় একটা মাটি দিয়ে চাপা পড়ছে, তখন সেখান থেকে কি হচ্ছে নতুন গাছের সৃষ্টি হচ্ছে। এবার সেইখান থেকে তাহলে কি হলো, একটা সৃষ্টি করলো, আর এদিক থেকে কি আবার ধ্বংস করলো, তাহলে একদিকে ধ্বংস করছে আর একদিকে আবার সৃষ্টি করছে, এই জন্য তাকে কি বলেছে, ডেস্ট্রয়ার আবার প্রিজার্ভার। আবার এই যে পাতাগুলো যখন ঝরাচ্ছে তখন দেখবে এই পাতাগুলোকে উড়িয়ে নিয়ে যায়, সেই পাতাগুলোকে উড়িয়ে নিয়ে গিয়ে তখন কোনো না কোনো জায়গায় গিয়ে পড়ে এবং সেই জায়গাগুলোই কি হয়, এগুলো পৌঁছে গিয়ে সার তৈরি করে এবং যে বীজগুলো ছিল সেই বীজগুলোকে কি করে, সেগুলোকে সার দিতে, সেগুলোকে অঙ্কুরোদ্গমে আরও সেটাকে হেল্পফুল করে। তো এই জন্য তাকে ওয়েস্ট উইন্ডকে কী বলা হচ্ছে, ডেস্ট্রয়ার
এবং তার সাথে সাথে প্রিজার্ভার। In Ode to the West Wind, the poet implies that death কি হচ্ছে, death end of his life, complete damnation of life, the way of resurrection, নাকি salvation of life। তো এই কবিতায় যে কবি ওয়েস্ট উইন্ড কবিতায় যে ডেটটাকে তুলে দিয়েছেন, ডেট মানে মৃত্যুটাকে তিনি বলেছেন, মৃত্যুটাকে কি বলেছেন, মৃত্যুটা কিন্তু শেষ না জীবনের, মৃত্যুটাকে কিন্তু কি বলেছেন যে পুনরুজ্জীবনের যে সেইটাই কিন্তু একটা যে রাস্তা সেইটা কিন্তু বলেছেন, কারণ মৃত্যুর মধ্য দিয়েই, ধ্বংসের মধ্য দিয়েই কিন্তু ভালো কিছু আবার হতেও পারে। ঠিক আছে, যখন বীজগুলো ধরলো সেখান থেকে গাছগুলো থেকে ঝরলো এবং তার থেকে নতুন গাছের সৃষ্টি হলো, যদি না ঝরতো তাহলে তো নতুন গাছ সৃষ্টি হতো না। সুতরাং ডেথ মানেই যে সব কিছু শেষ তা নয়, এখানে ডেথের মাধ্যমে কিন্তু নতুন কিছু সৃষ্টির কথা এখানে তুলে ধরা হচ্ছে। নেক্সট, দ্য ওয়েস্ট উইন্ড ইজ অ্যাড্রেসড বাই দ্য পোয়েট অ্যাজ দ্য পাওয়ার অফ, ওয়েস্ট উইন্ড ইজ অ্যাড্রেসকে তোলা হয়েছে পাওয়ার অফ কিসের, ডিস্ট্রাকশন অ্যান্ড কনস্ট্রাকশন, রিকনস্ট্রাকশন, অল অফ দিস। তো অপশন হবে কি, যে ডিস্ট্রাকশন মানে ধ্বংসাত্মক, রিকনস্ট্রাকশন মানে ওই সংরক্ষক বলতে একই রকম বলতে পারো। তো অপশন কিন্তু তাকে কিন্তু দুটোই বলছেন এখানে, ডিস্ট্রাকশন এবং রিকনস্ট্রাকশন দুটোই বলছেন, অপশন বি নাম্বারটা। দ্য ফ্রেজ ডেস্ট্রয়ার অ্যান্ড প্রিজার্ভার কামস ফ্রম দ্য টাইটেল অফ হিন্দু গডস, যে এই ডেস্ট্রয়ার এবং প্রিজার্ভার এই যে টাইটেলটা, এই যে কথাটা, সেটা কিন্তু হিন্দু মাইথোলজির যে গড আছে সেই গডের থেকে এখানে এসেছে। যেমন আমরা কি বলতে পারি সেই গডগুলোর নামগুলো, যে হচ্ছে দেখো লর্ড বিষ্ণু অ্যান্ড ব্রহ্মা, ব্রহ্মা অ্যান্ড শিবা, শিবা দ্য ডেস্ট্রয়ার অ্যান্ড বিষ্ণু দ্য প্রিজার্ভার। তো কি বলা হচ্ছে, অপশন হয়ে যাবে সি। বলা হয় শিব যখন তাণ্ডব শুরু করে না সব কিছু ধ্বংস করে দিতে পারে। ঠিক আছে, শিব যে যখন ওই যে তাণ্ডব লীলা শুরু করে, নাচ শুরু করে, তার মুহূর্তের মধ্যে সে কিন্তু ধ্বংস করে দিতে পারে। আর বিষ্ণুকে কি বলা হচ্ছে, বিষ্ণু সেটাকে কিন্তু প্রিজার্ভার বলা হয়েছে, রক্ষক বলা যেতে পারে। তো এইখান থেকে এই ডেস্ট্রয়ার এন্ড প্রিজার্ভারটাকে আমরা এটার একটা কানেকশন করতে পারি। এটা হচ্ছে, এবার দেখো সেকেন্ড স্ট্যান্ডার প্রশ্নগুলো এখানে রয়েছে। প্রথম কোশ্চেন রয়েছে দেখো, in the second stanza of the Ode to the West Wind, the poet described the activities of the West Wind in the, যে মনে রাখবে খুব ভালো করে এটা জিনিসটা, যে দ্বিতীয় স্ট্যান্জায় যে কবি ওয়েস্ট উইন্ডের যে প্রভাবটা, যে অ্যাক্টিভিটিসটা, সেটা বর্ণনা করেছে কোথায়, অ্যাকুয়াটিক ওয়ার্ল্ড নাকি এয়ার, স্কাই নাকি ল্যান্ড নাকি আন্ডারগ্রাউন্ড। তিনি যেটা দ্বিতীয় স্ট্যান্জায় বর্ণনা করেছেন সেটা হচ্ছে কোথায়, সেটা কিন্তু স্কাই বা আকাশ বলতে পারো, যেটা এয়ারের মধ্যে বলতে পারো, শূন্যে যেটা কিন্তু বর্ণনা করেছেন। Thou on whose stream here the west wind is compared to, west wind কে কম্পেয়ার করা হয়েছে কিসের সঙ্গে, a current of air, waves of air, a mighty cosmic stream of water নাকি waves of water। এখানে কিন্তু মনে রাখবে অপশন কিন্তু সি। আচ্ছা, তোমরা জানো যে বাতাস যে বয় সেটা কিন্তু ব্লোজ হয়, ইংরেজিতে ব্লোজ হয়, বাতাস ব্লো মানে বাতাসকে বওয়া আর কি, আর স্ট্রিম মানে জলের প্রবাহকে বলা হয়। তো এই কবিতায় যে বাতাস, এই ওয়েস্ট উইন্ডের যে প্রবাহটাকে, সেটা কিন্তু স্ট্রিম বলেছে। স্ট্রিম বলেছে এই কারণেই, কারণ তাকে কিন্তু জলের প্রবাহের সঙ্গে তুলনা করা হয়েছে তার, এই কারণেই কিন্তু তাকে সেক্ষেত্রে স্ট্রিম বলা হয়েছে, কিন্তু স্ট্রিমের সঙ্গে তুলনা করেছে এই কারণে। নেক্সট দেখো, লুজ ক্লাউডস আর কম্পেয়ার টু, লুজ ক্লাউডসগুলোকে, আলগা হয়ে যাওয়া মেঘগুলো বা খসে যাওয়া যে মেঘগুলোকে, সেগুলোকে তুলনা করেছে কিসের, ভায়োলেন্ট উইন্ড, লুজ ওয়েভস, কারেন্ট অফ এয়ার, ডিকেইং লিভস অফ ট্রিজ অন আর্থ। তো অপশন হবে কি, অপশন হচ্ছে ডি নাম্বারটা। এই লুজ ক্লাউডসগুলো কিভাবে তুলনা করেছেন, গাছের, পৃথিবীতে যেমন গাছের পাতাগুলো বা ল্যান্ডের যে গাছের পাতাগুলো যেমন ঝরে পড়ে বা খসে পড়ে, সেই রকম কিন্তু আকাশে যে আলগা হয়ে যাওয়া মেঘ বা ছিন্ন হয়ে যাওয়া মেঘ, টুকরো টুকরো মেঘগুলোকে কিন্তু গাছের পাতার সঙ্গে তুলনা করেছেন কবি। লুজ ক্লাউডস লাইক আর্থস ডিকেইং লিভস অ্যান্ড আর সেট, হেয়ার দ্য কম্প্যারিজন ইজ মেড বিটুইন। এখানে কার সঙ্গে, তাদের কিসের সঙ্গে তুলনা করেছে, লুজ ক্লাউডস অ্যান্ড অ্যান এনচেন্টার, লুজ ক্লাউডস অ্যান্ড দ্য ডেড লিভস, মিনার্ড শেয়ার্স অ্যান্ড দ্য ক্লাউড, মিনার্ড শেয়ার অ্যান্ড দ্য ডেড লিভস। তো অপশন কি হবে, এখানে লুজ ক্লাউডগুলোকে কিসের সঙ্গে তুলনা করেছে, একটু আগে বললাম যে লুজ ক্লাউডসগুলোকে কিন্তু যে মরা পাতা বা ঝরা পাতার সঙ্গে কিন্তু তুলনা করা হয়েছে, বা শুকনো পাতার সঙ্গে কিন্তু তুলনা করা হয়েছে। নেক্সট দেখো, হোয়াট ডাজ দ্য এক্সপ্রেশন দ্য ট্যাঙ্গেল বাউস অফ হেভেন অ্যান্ড আর্থ রেফার্স টু। তো এখানে হোয়াট এক্সপ্রেশন দ্য ট্যাঙ্গেল বাউস অফ হেভেন অ্যান্ড আর্থ রেফার্স টু,
গ্রোপ অফ ট্রিস, ওয়েস্ট উইন্ড নাকি ক্লাউডস, ওভারহ্যাঙ্গিং ব্রাঞ্চেস অফ দ্য রিভার। তো কি বলছে এখানে, ট্যাঙ্গেল বাউস অফ দ্য হেভেন অ্যান্ড আর্থ রেফার্স টু, এই যে পৃথিবী এবং আকাশের যে ট্যাঙ্গেল বাউস, ট্যাঙ্গেল মানে মনে করো জট পাকালো, জটলা, বাউস মানে শাখা প্রশাখা, পৃথিবী এবং স্বর্গের যে জটলা যে শাখা প্রশাখা, এইগুলোকে বলতে কি বোঝানো হয়েছে, এগুলো বলতে কিন্তু যে মেঘগুলোকে কিন্তু বোঝানো হয়েছে। কেন বোঝানো হয়েছে, দেখো আকাশে মেঘগুলো যেমন ছড়িয়ে ছিটিয়ে থাকে, এলোমেলো থাকে, একটা গাছের যদি আমরা ডালপালাগুলো দেখি বা পাতাগুলোকে দেখি তাহলে কিন্তু সেটা বোঝানো হয়েছে। Angels of rain and lightning, here the angels of rain and lightning refers to, এখানে কিন্তু angels বলতে কাকে বোঝানো হচ্ছে, clouds, loose waves, the winds নাকি current of water। তাহলে এইখানে কিন্তু angels বলতে কিন্তু এখানে কিন্তু the cloudsকে কিন্তু বোঝানো হচ্ছে। খুবই ভালো একটা প্রশ্ন, ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। দেখো ভগবানদের বা দেবতাদের যেমন যদি আমরা দূত বলি তাকে কিন্তু হচ্ছে মেসেঞ্জার যদি বলা হয় তাকে এঞ্জেলসগুলোকে বলা হয়। ঠিক তেমনি বৃষ্টি এবং যে বজ্রপাত তাদের আভাসকে দেয়, মেঘের মাধ্যমে আমরা আভাস পাই যে বৃষ্টি হতে পারে বা বজ্রপাত হতে পারে। তো সুতরাং হচ্ছে এখানে বলা হয়েছে ক্লাউডস আর দ্য মেসেঞ্জার অফ রেইন, থান্ডার এবং লাইটনিং এর, এগুলো হচ্ছে কি মেসেঞ্জার। ওকে, 45 নম্বর কোশ্চেন দেখো কি বলছে, ইন দ্য সেকেন্ড স্ট্যান্জা অফ দ্য পোয়েম দ্য ক্লাউডস আর কম্পেয়ার টু, মেঘগুলোকে কিসের সঙ্গে তুলনা করেছে, একটু আগে বললাম যেটা হচ্ছে তাহলে গড, উইচেস নাকি অ্যাঞ্জেলস নাকি অল অফ দিস, তাহলে মেঘগুলোকে অ্যাঞ্জেলসের সঙ্গে তুলনা করছে। ঠিক আছে, নেক্সট 46 নম্বর কোশ্চেন দেখো, সুক ফ্রম দ্য ট্যাঙ্গেল বাউস অফ হেভেন অ্যান্ড ওশেন, হেয়ার দ্য আর্থ অ্যান্ড দ্য ওশেন টুগেদার দ্য ফর্ম অফ এ ইমেজ অফ আ, কিসের তুলনা করেছে একটা দেখো। আচ্ছা এইখানে ধরে নাও এটা যদি সমুদ্র হয় আর এইটা যদি আকাশটা হয়, ঠিক আছে, সরি এখানে যদি আকাশটা হয়, এটা নিচে সমুদ্র আছে। এবার দেখো কি হচ্ছে, সূর্যের তাপে যে জলগুলো বাষ্প হয়ে কি হচ্ছে উপরের দিকে উঠে এখানে মেঘ তৈরি করে। এবার নিচের একটা গাছ কি হয়, একটা গাছ হচ্ছে কি নিচের দিকে তার সৃষ্টিটা কোথায়, একটা গাছের নিচে সৃষ্টি হয়, নিচের মাটি থেকেই তো তৈরি হয়, সে সৃষ্টিটা হয় এবং তার সে সৃষ্টি হয়ে তার ডালপালাগুলো কোথায় যায়, উপরে, ডালপালা পাতা এখানে উপরের দিকে ছড়িয়ে থাকে। আমরা যদি এই কেটাকে ধরি যে জলগুলো কোথা থেকে, জলগুলো বাষ্প হচ্ছে নিচ থেকে উপরে গিয়ে উঠে মেঘ তৈরি হচ্ছে, তাহলে সৃষ্টিটা জলের কোথায়, নিচে সমুদ্রে বলতে পারি। ঠিক আছে, এবং উপরে কোথায় হচ্ছে, আকাশে বা স্বর্গে বলতে, এখানে স্বর্গে হেভেন বলতে এখানে কিন্তু আকাশ আর কি। ঠিক আছে, এখানে তৈরি হচ্ছে এবং মেঘগুলো কিভাবে এইভাবে ছড়িয়ে থাকছে, একটা গাছের মতো তৈরি হচ্ছে এই যে জিনিসটা। তো সেটাই এখানে বলছে, যেটা হচ্ছে যে টুক ফ্রম সাইকেল ট্যাঙ্গেল, এই যে পৃথিবী এবং হচ্ছে ওশান, ঠিক আছে, দ্য আর্থ অ্যান্ড দ্য ওশান টুগেদার ফর্ম ইমেজ অফ এ, কিসের এটা কিন্তু একটা ট্রি, গাছের একটা ছবি কিন্তু তুলে ধরেছেন। অফ সাম ফিয়ার্স মিনার্ড, হুইজ মিনার্ড, আমি প্রথমে দিকে বলেছি যে মিনার্ড আসলে কি বলো এখানে, আ মেল ডিভোটি অফ বেকাস, ফিমেল ডেভোটি অফ বেকাস, ফিমেল ডেভোটি অফ জুপিটার, ফিমেল ওরশিপ অফ জিউস। তো অপশন হবে কি এখানে, ফিমেল ডেভোটি অফ বেকাস, অপশন বি নাম্বারটা ফিমেল ডেভোটি অফ বেকাস। তো মিনাররা কি হয়, যেটা বললাম যে খুবই হিংস্র হয়, এখানে ফিয়ার্স বলা হয়েছে, তারা কিন্তু খুবই যে কোনো জন্তু পশুদেরকে মেরে দেয়। ঠিক আছে, আর এখানে যেটা আগেই বলেছিলাম যে ডাইনোসাস হচ্ছে কি গ্রিক গড অফ ফার্টিলিটি বলা হয়, তাকে কিন্তু গড অফ ওয়াইন বা প্লেজার বলা হয়। আর যা রোমানরা তাকে কি বলছে, বেকাস বলা হচ্ছে, যেটাই গ্রিক গডের মধ্যে ওয়াইন এবং প্লেজারের দেবতা, সেটাই কিন্তু রোমানরা তাকে কি হচ্ছে, বেকাস বলছে। দ্য সিরাস ক্লাউডস ইন ওড টু দ্য ওয়েস্ট উইন্ড আর বিং কম্পেয়ার টু, সেটাকে এই মেঘগুলোকে কিসের সঙ্গে তুলনা করেছে, হোস্ট, ইনটক্সিকেটেড বইমেন নাকি ডিসেবলড হিয়ার অফ দ্য মিনার্স, নান অফ দ্য অ্যাবভ। তো কি হচ্ছে, এই মিনারের যে চুলগুলোর সাথে কিন্তু তুলনা করা হচ্ছে, অপশন কিন্তু সি নাম্বারটা। ঠিক আছে, তোমরা দেখো ছবিতে মিনারের চুলগুলো কেমন। নেক্সট দেখো, অফ সাম ফিয়ার্স মিনার ইভেন ফ্রম দ্য ডিম ভার্স, হিয়ার ডিম ভার্স মিনস বলতে কি বোঝানো হচ্ছে, ডিম ডিস্টেন্স, ডার্ক ক্লাউডস, দ্য স্কাই অ্যাট হরাইজন ইজ ডার্ক উইথ ক্লাউডস, অল অফ দিস। তো ডিম ভার্স বলতে এখানে কি বলছে, দ্য স্কাই অ্যাট দ্য হরাইজন,
যে আকাশ পর্যন্ত, যে আকাশ যে হরাইজন পর্যন্ত, হরাইজন থেকে আকাশ পর্যন্ত যে অবস্থা, যেটা হচ্ছে কি কালো মেঘে স্টর্মি ক্লাউডসে ঢাকা রয়েছে, সেটাকে এখানে ডিমভার্স বলা হয়েছে। The locks of the approaching storm. Here the locks of the storms are the dark clouds spread over the sky from distant horizon of the summit of the sky, the dry leaves of the trees, the locks of a fairy, all of this. তো এখানে লক্স বলতে স্টর্মের যে লক্স সেটা কিন্তু ডার্ক ক্লাউড স্প্রেড ওভার দ্য স্কাই ফ্রম দ্য ডিস্ট্যান্ট হরাইজন সামিট অফ দ্য স্কাই, এইটা কিন্তু বোঝানো হচ্ছে। অপশন কিন্তু এ নাম্বারটা। নেক্সট দেখো ডার্টস, এখানে দেওয়া আছে দাউ ডার্টস অফ দ্য ডাইং ইয়ার। এখানে ডার্টস মিনস হচ্ছে কি বোঝানো হয়েছে, এটা কিন্তু ডার্টস ভালো একটা প্রশ্ন। ডার্টস কথার অর্থ হলো কি হচ্ছে বলো, আ জয়ফুল সং, sung on marriage, mournful song sung at the funeral of a dead person, a mature poem embellished with poetic device। তো ডার্স মিনস হচ্ছে একটা mournful song, যেটা হচ্ছে কোনো মৃত ব্যক্তির ফিউনারেলে অর্থাৎ অন্ত্যেষ্টি ক্রিয়া যখন হয় তখন কিন্তু তার কিন্তু এটা গাওয়া হয়, ঠিক আছে। একটা ফিউনারেল সং বলতে পারো এক কথায়, যেটাকে তোমরা ফিউনারেল সং বলতে পারো, ঠিক আছে, ফিউনারেল সং। দেখো এই যে সেকেন্ড স্ট্যান্ডার লাস্ট লাইনটা ছিল, সেই লাস্ট লাইনে অ্যান্ড ফায়ার অ্যান্ড হেল উইল ব্লাস্ট। হ্যাঁ, এয়ার ফায়ার বলতে কি বোঝানো হচ্ছে এখানে? ফায়ার বলতে কিন্তু আগুন নয়, ফায়ার বলতে যেটা বোঝানো হয়েছে এখানে যেটা হচ্ছে লাইটনিং, অর্থাৎ যে বজ্রপাত, আকাশ থেকে যে বজ্রপাতের কথা বলছে সেইটা কিন্তু এখানে বোঝানো হয়েছে। নেক্সট দেখো 3 নম্বর স্ট্যান্জায়, in the third stanza of the ode to the west wind of the poem describe the destructive activities of the west wind in the 3 নম্বর কোথায় বর্ণনা করেছেন? 3 নম্বর যে ওয়েস্ট উইন্ডের যে বর্ণনা সেটা কিন্তু কোথায়? অন ওয়াটার, ঠিক আছে, ওয়াটারে কিন্তু বর্ণনা করা আছে, অর্থাৎ সমুদ্রে বা যেটা একুয়াটিক ওয়ার্ল্ড বলতে পারো, এখানে কিন্তু একুয়াটিক ওয়ার্ল্ডও কিন্তু থাকতে পারতো, ঠিক আছে। হ্যাঁ, একুয়াটিক ওয়ার্ল্ড, ঠিক আছে, এই একুয়াটিক ওয়ার্ল্ডেও কিন্তু সেটা কিন্তু থাকতে, অপশন থাকলে কিন্তু সেটা দিতে। নেক্সট দেখো হুইচ পার্সনিফাইড ইজ said to have fallen in a summer nap। দেখো 3 নম্বর স্ট্যান্ডারে দেখেছিলে সামার ন্যাপে ঘুমিয়েছিল কে? কে ঘুমিয়ে সামার ন্যাপে ছিল? ন্যাপ মানে ঘুমানো আর কি, ঠিক আছে। যে আটলান্টিক, দ্য বে অফ নেপলস, দ্য মেডিটারেনিয়ান, দ্য নান অফ দিস। তো যেটা ছিল মেডিটারেনিয়ান সি, সে কিন্তু ঘুমিয়েছিল, অপশন সি নাম্বারটা। দ্য মেডিটারেনিয়ান সি ইজ সিচুয়েটেড, মেডিটারেনিয়ান ইজ সি কোথায় অবস্থিত? মেডিটারেনিয়ান সি হচ্ছে কোথায় অবস্থিত বলো? নর্থ আমেরিকা অ্যান্ড সাউথ আমেরিকা, নর্থ আফ্রিকা অ্যান্ড সাউথ আফ্রিকা, ইউরোপ এবং আফ্রিকা এবং নান অফ দিস। তাহলে অপশন কি হয়ে যাবে? ইউরোপ এবং আফ্রিকার মধ্যে আছে। ছবিটা দেখো তুমি, ছবিটা তোমার দেওয়ার চেষ্টা করছি আমি। 56 নম্বর দেখো, লাল্ড বাই দ্য কয়েল অফ হিস ক্রিস্টালাইন স্ট্রিমস। হিয়ার লাল বলতে কি বলছে? লাল বলতে যেটা হচ্ছে ঝিমানো বা ঘুম যে ভাব, সেইটা কিন্তু এখানে লাল বলতে বোঝানো হয়েছে। তো কি হয়ে যাবে? অপশন কি হচ্ছে? ব্রট আপ, নার্চার্ড, সেন্ট টু স্লিপ, মেড কোয়াইট নাকি নাওরেস? তো অপশন হয়ে যাবে সেন্ট টু স্লিপ বা মেড কোয়াইট, একদম শান্ত হয়ে যাওয়া যেটা। দ্য ব্লু মেডিটেরিয়ান সি ওয়াজ লাল্ড, ব্লু মেডিটেরিয়ান সিটা কি হয়েছিল? নিঝুম হয়েছিল বা ঘুমিয়েছিল। কিসের দ্বারা? by the gentle circular motion of its crystal clear current of water, by the smooth waves agitated by the west wind, the sound of the rustling leaves, the sound of thunder and lightning। এটা হচ্ছে অপশন কি হবে? এ নাম্বারটা, যেটা হচ্ছে পরিষ্কার এবং যে জল ছিল, জলের প্রবাহ ছিল, ঠিক আছে, সেইটার কারণেই কিন্তু সে কিন্তু মেডিটারেনিয়ান সিটা কিন্তু ঘুমিয়েছিল। নেক্সট হচ্ছে beside a pumice isle, beside a pumice isle the bay and shore in sleep, old place and towers, who is sleeping here? কে ঘুমিয়েছিল বলো? এখানে ঘুম যে ছিল সেটা হচ্ছে কিন্তু the Mediterranean Sea কিন্তু ঘুমিয়েছিল। the blue Mediterranean Sea sleeps peacefully during the season of, কোন সিজনে ঘুমিয়েছিল? সে কিন্তু কি উইন্টার, স্প্রিং, অটাম নাকি সামার? সে কিন্তু
সরি সামারে ঘুমিয়েছিল, অপশন ডি নাম্বারটা। দ্য ব্লু মেডিটেরিয়ান সি ডিউরিং সামার রিমেইনস অ্যাসলিপ ঘুমিয়েছিল বিসাইড পামিস আইল ইন বেস বে, বিসাইড বারমুদা ট্রায়াঙ্গেল, বিসাইড ওয়েস্ট ইন্ডিজ, বিসাইড দ্য আন্দামান আইল। তো বিসাইড কোথায়? বিসাইড পামিস আইল ইন বিস বে, এর পাশে কিন্তু ঘুমিয়েছিল। নেক্সট দেখো, বিসাইড আ পামিস আইল। আচ্ছা একটা জিনিস তোমাদেরকে, আচ্ছা চলো পরে বলছি, আচ্ছা কি পরে, আচ্ছা পরে আছে, চলো বলছি। Beside a Pamis Isle in Bees Bay here Pamis Isle বলতে কি বোঝানো হয়েছে? এখানে পামিস আইল বলতে যে তোমাদের একটা ছবি দেখাচ্ছি, তোমরা দেখো, এই যে ঝামা যে পাথরটা সেইটাকেই বলা হচ্ছে পামিস, ঠিক আছে? আইল মানে তো দ্বীপ, এই পামা মানে এই যে ঝামা পাথরগুলো দিয়ে যে দ্বীপটা তৈরি হয়েছে সেটা। তো সেটা কিভাবে তৈরি হয়েছে? অ্যান আইল্যান্ড ফর্ম বাই সেডিমেন্টারি রক, নাকি পাললিক শিলা দিয়ে, নাকি আইল্যান্ড ফ্রম প্যাবলস, আইল্যান্ড ফ্রম মেটামরফিক রক রূপান্তরিত শিলা দিয়ে, আইল্যান্ড ফর্ম বাই দ্য পোরাস স্টোন মেড ফ্রম ভলক্যানো লাভা, যেটা অগ্নুৎপাতের ফলে যে লাভাগুলো দিয়ে যে পাথরটা তৈরি হয়েছে যেটাকে পামিস বলছে, সেটা দিয়েই কিন্তু এই পামিস আইলটা তৈরি হয়েছে, ঠিক আছে? অপশন ডি। বিস বে ইজ লোকেটেড ইন, বিস বেটা কোথায় অবস্থিত? বিস বেটা আমি তোমাদেরকে ছবিতে দেখাচ্ছি, দেখো বিস বেটা হচ্ছে ইস্টার্ন ইটালি, সাউদার্ন নেপলস, সাউদার্ন ইটালি নাকি নর্দার্ন নেপলস? তো এটা অবস্থিত হচ্ছে সাউদার্ন ইটালিতে অবস্থিত। নেক্সট দেখো, বিস বে লাইস, বিস বে একই রকম প্রশ্ন আর কি, অবস্থিত কোথায়? নর্থ টু দ্য নর্থ ইস্ট অফ দ্য বে অফ নেপলস, the southwest of the Bay of Naples, the northwest of the Bay of Bengal, to the southwest of the Red Sea. তো অপশন হবে এটা কি? দ্য নর্থ ওয়েস্ট অফ বে অফ নেপলস। তোমাকে ছবিটা দেখাচ্ছি, তোমরা ছবিটা দেখে দেখো, বে অফ নেপলসের কিন্তু উত্তর পশ্চিম দিকে কিন্তু এই বিস বেটা অবস্থিত। আচ্ছা, বিস বে আরেকটা প্রশ্ন এইভাবে আসতে পারে, বিস বে যেটা গালফ অন দ্য কোথায় অবস্থিত? মানে ওয়েস্টার্ন কোস্ট অফ ইটালির ওয়েস্টার্ন কোস্টে উপকূলে, পশ্চিম উপকূলে অবস্থিত। ওল্ড প্যালেস অ্যান্ড টাওয়ার্স রেফার্স টু দ্য প্লেস অফ টাওয়ার্স হুইচ। আচ্ছা এখানে একটা গল্প আছে, আমি একটা বলি হালকা করে, যেটা হচ্ছে মেডিটেরানিয়ান সি এর নিচে কিন্তু এই বিস বেটা কিন্তু ছিল, যে এনসিয়েন্ট রোম যে একটা সাম্রাজ্য ছিল, সেই সময় একটা শহর ছিল এই বি বলে জায়গাটা, সেটা সেই সময় কি হচ্ছে, এটা ধ্বংস হয়ে যায় এবং সেটা জলের মধ্যে এখনো মেডিটেরানিয়ান সি এর মধ্যে রয়েছে। তোমরা ইউটিউবে ভিডিও দেখতে পারো, সার্চ দিয়ে বি বেদ বলে, তোমরা দেখতে পাবে যে ওইখানে জলের মধ্যে তোমাকে সাঁতার কেটে সেখানে ওই জায়গাটা দেখতে হলে যেতে হবে, ইউটিউবে দেখতে পাবো, ভিডিও এখনো রয়েছে। তো এইখানে কি হচ্ছে যে সেই শহরটা কিন্তু ধ্বংস হয়ে গেছে, জলের মধ্যে তলিয়ে গেছে। যেমনটা তোমরা রিলেট করতে পারো যে শ্রীকৃষ্ণের যে শহরটা ছিল দ্বারিকা, তাই না, সেটা কি হচ্ছে যে ধ্বংস হয়ে গেছিল, জলের তলায় জ্বলিয়ে গেছিল, ঠিক এই রকম ব্যাপারটা আর কি। তো ওল্ড প্যালেস বলতে এখানে কিন্তু ওই সেই যে বিস বের যে ওল্ড প্যালেসগুলো বা টাওয়ার বা স্থাপত্য আর্কিটেকচারসগুলো, সেগুলো কিন্তু সেই মেডিটেরানিয়ান সি এর মধ্যে কিন্তু রয়েছে। সেটা কিন্তু একটা সময় কিন্তু এই সেলি কিন্তু সেটার মধ্যে দিয়ে গেছিল এবং সেটা কিন্তু দেখেছিল এবং সেটা দেখার পরেই কিন্তু সে কিন্তু এই কবিতার মধ্যে তারও একটা এই ছবিটা কিন্তু ক্রিয়েট করেছেন তিনি। তো ওল্ড প্যালেস অ্যান্ড টাওয়ার্স রেফার্স টু দ্য প্যালেস অফ টাওয়ার্স হুইচ where their poet's village, the poet visited, the located on the shore of the Mediterranean Sea are buried in the Mediterranean Sea। তো বললাম যেটা বিস বে টাওয়ারগুলো যেটা হচ্ছে কিন্তু মেডিটেরানিয়ান সি এর কিন্তু নিচে কিন্তু রয়েছে, যেটা কবরের বলছে এখানে, যেটা বাড়ির বলতে এখানে আন্ডারগ্রাউন্ড রয়েছে আর কি, জলের তলায় রয়েছে আর কি। ইন এ স্লিপ মেডিটেরানিয়ান গোস অন সিং, যে স্বপ্নে, যেটা এই যে থার্ড স্ট্যান্ডার্ডে দেখবে তোমরা, যে স্বপ্নে মেডিটেরানিয়ান সিটা আসলে কি দেখছে, যে ওই যে বিস বে যে স্থাপত্যগুলো রয়েছে যেগুলো রোমান সম্রাটে এনসিয়েন্ট রোমান সময়ে ছিল, সেটা কি হচ্ছে রোম সাম্রাজ্যে এনসিয়েন্ট, তো সেই যে স্থাপত্যগুলো বা ভাস্কর্যগুলো সেগুলোতে বা প্যালেস বা বিল্ডিংগুলো টাওয়ার্সগুলো সেগুলোতে কি হচ্ছে মস জমে গেছে। তো সেটা এখানে বলছে ইন এ স্লিপ মেডিটেরানিয়ান গোস অন সিং
উজি উডস, ক্লিনিং চ্যাজম নাকি এনসিয়েন্ট প্যালেস অ্যান্ড টাওয়ার্স অফ। তো এই যে এনসিয়েন্ট অ্যান্ড টাওয়ার্স অ্যান্ড প্যালেস এগুলো কিন্তু সে স্বপ্নের মধ্যে মেডিটেরিয়ান সি কিন্তু দেখছিল। অল ওভারগ্রোন উইথ এজুর মস অ্যান্ড ফ্লাওয়ার্স। হিয়ার অল বলতে কী হচ্ছে, সব কিছুই কী হচ্ছে, সেইগুলো কিন্তু মস জমে গেছিলো সেইগুলোতে। তো মস জমে গেছিলো কোনগুলোতে, ড্রাইড লিভস, ডেড বডিজ, উইংড সিটস নাকি দ্য রুইন্স অফ প্যালেস অ্যান্ড টাওয়ার্স। তো ওই যে ধ্বংস যে প্যালেস অ্যান্ড টাওয়ার্সগুলো ছিল সেগুলোতে কিন্তু মস জমে গেছিলো, যেগুলো ওই বীজ বেতে ছিল, যেটা মেডিটেরিয়ান সি এর আন্ডারে ছিল, নিচের তলায়, জলের তলে। ফর হুজ path of the Atlantic level power, here Atlantic level power refers to বলতে কি বোঝানো হচ্ছে, uneven waves of the sea, agitated ripples of the sea, তারপরে হচ্ছে আচ্ছা agitated ripples of the bay, flat smooth and mild waves of the Atlantic, crystalline water of the Mediterranean। তো এইখানে Atlantic level power বলতে যে ফ্ল্যাট স্মুথ অ্যান্ড মাইল্ড ওয়েভস অফ আটলান্টিক সেইটা কিন্তু বুঝিয়েছে। Next, as a result of the violent power of the west wind over the ocean, the surface of Atlantic remains calm and silent, is rippled with sea ripples, is clapped into chasm, none of this। আচ্ছা ভালো করে দেখো কি বলা হচ্ছে, as a result of violent power of the west wind over the ocean, যখন ওই যে ওশিয়ানের মধ্যে যখন কি হচ্ছে, ওয়েস্ট উইন্ডের যখন প্রভাবটা পড়ছে, তখন আটলান্টিকের উপরিতলটা কি হচ্ছে, তখন ওটা কিন্তু দুই ভাগে ভাগ হয়ে যাচ্ছে, যেটা বলছে মানে বিভক্ত হয়ে যাচ্ছে, ইজ ক্লেভড ইনটু চেজম। ঠিক আছে, দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে। তোমরা ওই মহাভারতে দেখবে যখন কি হচ্ছে, শ্রীকৃষ্ণ যখন হচ্ছে জলের মধ্যে পা দেয়, সেই জলটা কি হচ্ছে দুই ভাগে ভাগ হয়ে যায়, ঠিক ব্যাপারটা এরকম। ক্লিপ দেমসেলভস ইনটু চেজম হোয়াইল ফার বিলো হার। হিয়ার ক্লিপ বলতে কি বোঝানো হচ্ছে, ক্লিপ বলতে ডিফিকাল্ট, ইনক্রিজ, কাম নাকি ব্রেক বা ডিভাইড। তো এই ক্লিপ বলতে ক্লিপ দেমসেলভস, তাদেরকে কিন্তু ভেঙে দেয় বলতে পারো, ব্রেক করে দেয়। ঠিক আছে, অপশন কিন্তু হয়ে যাবে ডি নাম্বারটা। হেয়ার চেজম মিনস হচ্ছে, চেজম মিনস কীভাবে ভাগ করে, সেটাকে হচ্ছে ক্র্যাক বা ফাটল বা গর্ততে কিন্তু সেখানে কিন্তু হচ্ছে চেজম মিনস হচ্ছে ক্র্যাকস বা হলোস। নেক্সট, নো দাই ভয়েস, হু নোজ দ্য ভয়েস অফ ওয়েস্ট উইন্ড, কে ওয়েস্ট উইন্ডের ভয়েস কে জানে, দ্য সিপস, দ্য ক্লাউডস, ড্রাইড লিভস, দ্য অ্যাকোয়াটিক প্লান্টস অ্যান্ড উজি উডস। তো এই যে জানে, যেটা হচ্ছে অ্যাকোয়াটিক প্লান্টসগুলো এবং উজি উডসগুলো কিন্তু সেই ওয়েস্ট উইন্ডের ভয়েসটাকে চেনে বা জানে, এবং যখন জানতে পারে তখন তারা কি করে, দ্য আন্ডারগ্রাউন্ড প্লান্টস ইন দ্য মেডিটেরিয়ান সি আর কুইভারিং বিকজ অফ দ্য, তারা ওই যে উজি প্লান্টসগুলো বা মেডিটেরিয়ান সি এর নিচে যে প্লান্টসগুলো ছিল তারা কিন্তু কুইভারিং মানে কাঁপে, কিসের কারণে কাঁপে, আইস কোল্ড ওয়াটার, whales and other huge water animals passing over there, sea storm, fear of approaching the west wind। তারা কিন্তু যে জানতে পারে যখন যে ওয়েস্ট উইন্ডে যে পৌঁছে গেছে, ওয়েস্ট উইন্ড চলে এসছে, তখন তারা কিন্তু ভয়ে কাঁপে, ওয়েস্ট উইন্ডের ভয়ে কিন্তু তারা সেই উজি প্লান্টসগুলো বা মেডিটেরিয়ান সি এর যে প্লান্টগুলো, ওয়াটার প্লান্টসগুলো, সেগুলো কিন্তু ভয়ে কাঁপে। এবং তারা কি হচ্ছে, অ্যাজ এ রেজাল্ট অফ হিয়ারিং দ্য ভয়েস অফ ওয়েস্ট উইন্ড, দ্য সি ব্লুমস অ্যান্ড উজি উডস বিকাম, কি হয়ে যায়, দেখো টেক্সটের লাইন থেকেই বললে বুঝতে পারবে তোমার, চেয়ারফুল উইথ হোপ নাকি ডাই উইথ টেরর, পেল উইথ ফিয়ার, নান অফ দিস। তো কী হয়ে যায়, সে কিন্তু তারা কিন্তু ভয়ে কিন্তু পেল হয়ে যায়, ফ্যাকাশে হয়ে যায়, বিবর্ণ হয়ে যায়। অ্যান্ড দেমসেলভস ডেসপয়েল দেমসেলভস, হিয়ার দ্য প্রোনাউন দেমসেলভস বলতে কিন্তু কাদের বোঝানো হয়েছে, দেমসেলভস বলতে কি বলছে, দ্য শিপ সাইলিং অ্যাক্রস দ্য ওশিয়ান, দ্য ক্লাউডস, দ্য সি ব্লুমস অ্যান্ড উজি উডস, নাকি হচ্ছে অল অফ দিস। তো এইখানে দেমসেলভস বলতে কি হবে, এখানে সি ব্লুমস অ্যান্ড যে উজি উডস সেগুলো কিন্তু কি হয়ে যায়, এইখানে এটা হবে অপশন সি। দ্য অ্যান্ড ট্রেম্বলড অ্যান্ড ডেসপয়েল দেমসেলভস, ও হিয়ার দ্য এক্সপ্রেশন ও হিয়ার ইজ এন ইনভোকেশন টু দ্য, এখানে ও হিয়ার যে ইনভোকেশন করছে, ডাক দিচ্ছে, কাকে ডাকছে এটা, আসলে গড, মিনার, ডেনোসাস অর বেকাসকে নাকি ওয়েস্ট উইন্ডকে, এখানে কিন্তু সেই যে ওয়েস্ট উইন্ডকে কিন্তু বলছে ও হিয়ার শোনো আর কি। নেক্সট হচ্ছে দেখো 4 নম্বর স্ট্যান্জায়, দেখো এখানে কি বলছে, ইন দ্য ফোর্থ স্ট্যান্জা ওড টু দ্য ওয়েস্ট উইন্ড ইজ ফোকাস অন, কিসের উপর ফোকাস করা হয়েছে এখানে, দ্য পয়েট হিমসেলফ, দ্য স্কাই অ্যান্ড ক্লাউডস, ন্যাচারাল ওয়ার্ল্ড নাকি অ্যাকোয়াটিক ওয়ার্ল্ড। তো এটা কিন্তু সেটা কিন্তু যে পয়েট হিমসেলফ, পয়েট নিজের কাছে কিন্তু ফোকাস করেছেন।
ইফ আই ওয়ার আ ডেড লিভ দাও মাইটেস্ট বিয়ার। দ্য মুড অফ দ্য লাইন ইজ কি বলো, ইম্পারেটিভ, ইন্ডিকেটিভ, সাবজাংটিভ নাকি অল অফ দিস। তো এই যে মুডটাকে কি বলা হয়, সাবজাংটিভ, গ্রামাটিক্যাল একটা কোশ্চেন বলা যেতে পারে। দেখো আই এর পরে ওয়ার বসেছে, এটার মানে হচ্ছে আই এর পরে ওয়ার বসানো ইফ এরকম যদি থাকে সেটাকে কল্পনা করতে বোঝায়, এইটাকে বলা হয় গ্রামাটিক্যাল ভাষায় সাবজাংটিভ মুড। অর্থাৎ আমি যদি হতাম একটা মৃত পাতা, ইউ মাইটেস্ট বিয়ার, তুমি আমাকে কি করে নিয়ে যেতে, বয়ে নিয়ে যেতে। আচ্ছা একটা জিনিস বলি এখানে, যে এই বানানটা মাইটেস্ট বানানটা আসলে এই বানানটা কিন্তু এইরকম হচ্ছে, মানে MIGHTIEST, এই মাইটিয়েস্ট হওয়া উচিত ছিল, কিন্তু কবি আই থিঙ্ক এটাকে ছন্দ মেলানোর জন্য মাইটেস্ট করেছেন, ঠিক আছে। আচ্ছা পরের দিকে দেখো কি বলছে, দ্য পোয়েম, আচ্ছা ইন দ্য পোয়েম দ্য পয়েট উইসেস দ্যাট হি ওয়ার, তিনি কি কি হতে চেয়েছেন বলো, তিনি কিন্তু একটা হতে চেয়েছেন কি, এখানে কিন্তু একটা সি কিন্তু হতে চাননি, ক্লাউড, আর সি কিন্তু কবি কিন্তু হতে চাননি, আর ডেড লিভ, আ সুইপ ক্লাউড অ্যান্ড আ ওয়েভ, তাহলে কিন্তু যেটা হতে চেয়েছেন কি সেটা কিন্তু কি বলো দেখি, এখানে একটা মৃত পাতা, সুইপ ক্লাউড এবং ওয়েভ হতে চেয়েছে, কিন্তু এই যে রিভার হতে চাননি, বোট শিপ এগুলো হতে চাননি, বার্ড হতে চাননি, অপশন হয়ে যাবে বি নাম্বারটা। দ্য পয়েট সেইজ দ্যাট অ্যাজ এ ইয়াং ম্যান he too was like the west wind because he also was tameless and swift and proud, soft, red and alert, tame, swift and happy, quiet, quick and dangerous, তাহলে তিনি অপশন হয়ে যাবে এটা কিন্তু এ নাম্বারটা, ঠিক আছে। The sky speed scarce seemed a vision, which time of his life does the poet refer to, কোন সময়ের কথা এখানে বলেছেন বলো, এখানে কিন্তু তার কিন্তু আর্লি বয়হুড, শৈশবের কথা কিন্তু এখানে বলেছেন, অপশন সি নাম্বারটা। টেক্সট বই তোমরা পেয়ে যাবে এটা টেক্সটের লাইনে। আই ফল আপ, খুবই একটা ইম্পর্টেন্ট লাইন, খুবই বিখ্যাত একটা লাইন, আই ফল আপন দ্য থ্রোনস অফ লাইফ, বাই দ্য থ্রোনস অফ লাইফ দ্য পয়েট মিনস, এখানে থ্রোনস অফ লাইফ বলতে কি বোঝানো হয়েছে, দ্য থ্রোনস হুইচ কাম দ্য পয়েটস ওয়ে ওয়েল ওয়াকিং, থ্রোনস মানে কাটা আর কি, ঠিক আছে, জীবনের কাটায় এসে পড়ে গেছে, জীবনের কাটায় পড়ে গেছে মানে সেখানে কি বলছে, দ্য ফেইলিয়ার্স অফ লাইফ, ইনডিসিসিভ মোমেন্টস অফ লাইফ, দ্য হার্ডশিপ, অর্ডিয়ালস অ্যান্ড সরোস অফ লাইফ। তো অপশন কিন্তু যে কঠোর পরিশ্রম, জীবনের দুঃখ কষ্টে তিনি কিন্তু পড়ে গেছেন, এটা কিন্তু অপশন ডি নাম্বারটা। নেক্সট 5 নাম্বার স্ট্যান্জায় এসো, দেখো কি বলছে, আর অ্যাট দ্য বিগিনিং অফ দ্য 5th স্ট্যান্জা দ্য পয়েট ওয়ান্টস টু বি, প্রথম স্ট্যান্জে লাস্টে 5 নাম্বার স্ট্যান্জাতে কবি কি হতে চেয়েছেন, লায়ার হতে চেয়েছেন, ড্রাইড লিপস হতে চেয়েছেন, ক্লাউডস নাকি ওয়েভ। তিনি এই কবিতার প্রথমের দিকে যেটা হতে চেয়েছেন লায়ারটা কি একটা বাদ্যযন্ত্র, তোমাদের ছবিতে আমি দেখাচ্ছি এইরকম ইউ শেপ আকৃতির যে বাদ্যযন্ত্রটা সেটা কিন্তু তার মধ্যে তার থাকে, সেটা হচ্ছে লায়ার। মেক মি দাই লায়ার, হোয়াই ডাজ দ্য পোয়েট ওয়ান্ট টু বি দ্য লায়ার অফ দ্য ওয়েস্ট উইন্ড, ঠিক আছে, কেন লায়ার হতে চেয়েছেন, তাহলে in order to sing the tune of the west wind, in order to produce sad tone, in order to produce revolutionary thought, in order to dance its tune। তো অপশন হবে কি, in order to produce revolutionary thought, এর জন্যই কিন্তু তিনি কিন্তু লায়ার হতে চেয়েছেন, তাকে লায়ার বানাতে বলেছেন আর কি। The poet regards the west wind as, regard the west wind as কি হিসাবে তিনি কি বলেছেন, the chief source of inspiration, enthusiasm and impelling power, source of art, source of the distraction, the source of rain and clouds, তিনি যেটা কি করেছেন সেটা source of inspiration, enthusiasm and impelling power, অপশন এ নাম্বারটা। What if my leaves are falling like its own, my leaves বলতে এটা কিন্তু ইম্পর্টেন্ট এটা কোশ্চেন, এখানে my leaves বলতে কি বোঝানো হয়েছে, ঠিক আছে, leaves of the tree, leaves of the poet's book, leaves of the powers, youthful strength and order, the sound of the waves of the forest। তো অপশন এখানে my leaves বলতে কিন্তু the poet's power, যে youthful যে শক্তি সেইটার কিন্তু বলা হচ্ছে। be through my leaves to unawakened earth, here the unawakened earth বলতে কি বোঝানো হয়েছে, unawakened earth বলতে কি বলছে, the people of the world busy with material pursuit,
দ্য পিপল অফ দ্য আর্থ স্টিপ ইন দেয়ার স্লিপ অফ লেথার্জি অ্যান্ড ইগনোরেন্স অ্যান্ড ডিজেনারেসি, তারপরে দ্য আর্থ অফ এ নিউ এজ অল অফ দিস। তো এইটা হবে অপশন কি বি নাম্বারটা, যে এই যে পৃথিবীর যে মানুষ তারা কিন্তু এখনও কি করছে, ঘুমাচ্ছে, অলসতা ভাবে করে অজ্ঞতার সাথে কিন্তু যে জীবন কাটাচ্ছে, সেইটাকেই বলা হচ্ছে এখানে আনঅ্যাওয়েকেন্ড আর্থ। নেক্সট বলা হচ্ছে লাইক উইদার্ড লিভস টু কুইকেন আ নিউ বার্থ। হেয়ার নিউ বার্থ বলতে কি বোঝানো হচ্ছে, আ বার্থ টু আ কমপ্লিট রিজেনারেশন of society and new social order, a completely new world, a new course of life, a new birth of the poet। তো এখানে নিউ বার্থ বলতে কিন্তু এখানে কমপ্লিট রিজেনারেশন সোসাইটি, সোসাইটিটাকে নতুনভাবে তৈরি করতে চায়, সোসাইটিটা নতুনভাবে যে সৃষ্টি হবে সেটার কিন্তু এখানে কিন্তু নতুন সমাজ একটা তৈরি হবে, সেইটার কিন্তু এখানে নিউ বার্থের মাধ্যমে বোঝাচ্ছে। দেখো খুবই বিখ্যাত একদম অসাধারণ একটা লাইন যে এই কবিতার মধ্যে, যেটা ইফ উইন্টার কামস ক্যান স্প্রিং বি ফার বিহাইন্ড, যদি শীত আসে তাহলে বসন্ত কি আর দূরে থাকতে পারে, তাই না? তো এটাকে কি বলা হয়, রেটোরিক্যাল কোশ্চেন বলা হয়। আমি তোমাদের যদিও রেটোরিকগুলো করাচ্ছি না, কারণ এর উত্তর মানে হ্যাঁ বললে না হয়, না বললে হ্যাঁ হয়, উল্টোটা হয় আর কি, ঠিক আছে? তো এখানে উইন্টার বলতে কি বোঝানো হচ্ছে, উইন্টার বলতে যেগুলোকে একদম খারাপ অশুভ জিনিসগুলো সেগুলোকে এখানে রিপ্রেজেন্ট করে। তো এখানে কি হয়ে যাবে, উইন্টার বলতে জাস্টিস, হ্যাপিনেস, পিস, এনজয়মেন্ট, ফুলফিলমেন্ট, লাইট, নলেজ নাকি রিভাইভাল নাকি আ পিরিয়ড অফ ইনজাস্টিস, ডিকে, ডেজোলেশন, সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল বন্ডেজ অফ পিপলস। তো অপশন হয়ে যাবে কি খারাপ যে জিনিসগুলো, পিরিয়ড অফ ইনজাস্টিস, ডিকে, ডেসোলেশন, সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল বন্ডেজ অ্যান্ড ইভিলসগুলোকে কিন্তু উইন্টার রিপ্রেজেন্ট করে। আর স্প্রিংটা কি, একই ওই লাইনটাই যদি বলি, ওই লাইনে স্প্রিংটা কি বোঝাচ্ছে, স্প্রিংটা কিসের উল্লেখ রিপ্রেজেন্ট করছে, স্প্রিং বলতে তার ভালো জিনিসগুলো কী হবে, আ পিরিয়ড অফ জাস্টিস, হ্যাপিনেস, পিস, ফ্রিডম অ্যান্ড বন্ডেজ অ্যান্ড গোল্ডেন এজ, এইটা হবে। তো এই কবিতার যে এই লাইনটা বললো, এই লাইনটার মাধ্যমে কবি কি বোঝাচ্ছেন, একটা ভালো কিছু আশাবাদী দিতে যাচ্ছেন, হতাশাজনক তো কিছু না, যতই খারাপ থাক জীবনে, যতই দুঃখ কষ্ট থাক, কিন্তু সে একটা সময় কিন্তু সুখের দেখা, কিন্তু মানুষ সবসময় মানুষের জীবনে সুখ থাকবে এটা কখনোই হতে পারে না, সবসময় মানুষের জীবনে যে দুঃখ থাকবে সেটা কখনোই হতে পারে না। আজ হয়তো এসএসসি এসএলএসটি হচ্ছে না, আগামী দিনে যে হবে না এরকম কখনোই হতে পারে না, কখনো না কোনো সময় সরকারকে শিক্ষক নিয়োগ করতেই হবে, শিক্ষক নিয়োগ হবেও, আগামী দিনে থাকবে, সব কিছু এসব কিন্তু চলতে থাকবে। হয়তো আজ হচ্ছে না, আগামী দিনে হবে, কোনো একটা সময় হবে। তো সেটাই বলছে, এই যে একটা আশাবাদী, সেটা নিয়েই তো আমাদের বাঁচতে হবে। নেগেটিভিটির কোনো দাম নেই, কোনো ভ্যালু নেই, সবসময় পজিটিভ নিয়ে থাকবে, তোমার নিজেরও ভালো হবে এবং আশেপাশের লোকও তোমাকে ভালো বলবে। নেগেটিভিটি যদি চিন্তা ভাবনা করো, তোমাকে আশেপাশের লোক তোমাকে দাম দেবে না এবং নিজেরও ক্ষতি। অর্থাৎ নেগেটিভ কিছুকে ভাবা, নেগেটিভ কিছুকে চিন্তা ভাবনাকে বর্জন করো। তো এইখানে এটা কি বলছে দেখো, ও উইন্ড, if winter comes can spring be far behind, the mood of the poet এখানে here is one of কি, তাকে একটা আশাবাদী অপটিমিজম কিন্তু একটা আশাবাদী মুড কিন্তু বোঝাচ্ছে। তো এই ছিল 90টা প্রশ্ন। তোমাদের স্কোর কত হলো অবশ্যই কমেন্টে জানিও, আর ভিডিওটা কেমন লেগেছে সেটাও কমেন্টে জানিও, আর বন্ধুদের মাঝে শেয়ার করে দিও, আর চ্যানেলে যদি নতুন হয় অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তাহলে থ্যাংক ইউ।